ওকে, উই আর নাও লাইভ। তোমরা যারা অলরেডি যুক্ত হয়েছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো যে আমার ভয়েসটা ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের অষ্টম ক্লাসে। তোমাদের সাথে অনেক দিন পর দেখা হয়ে গেল। সেই কবে বৃহস্পতিবারে তোমাদের সাথে দেখা হয়েছিল, লাস্ট ব্যাচ পড়াইছিলাম বৃহস্পতিবার রাত 8টার ব্যাচ। তারপরে আজকে প্রায় 24 ঘন্টা পরে আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল। তো অনেক অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হলো। তার একটা নতুন ক্লাসে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের 8 নম্বর ক্লাস। আমরা অলরেডি এই অধ্যায়ের 7টা ক্লাস করে ফেলছিলাম, বলতে পারো আমরা এই অধ্যায় মোটামুটি শেষ করে ফেলছি। তো আজকের ক্লাসটা হইলেই মোটামুটি এই অধ্যায়ের যতগুলো টপিক আছে সেই টপিকগুলো সব কাভার হয়ে যাবে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শক্তি নিয়ে আলোচনা করব। আমরা বিভব শক্তি, গতিশক্তি এবং শক্তির সংরক্ষণশীলতা ও কাজ শক্তি উপপাদ্য, মূলত এই 4টা টপিক নিয়ে আলোচনা করব এবং এই রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো সলভ করব। এমডি সিয়াব হাসান বলছে আমার একদিনও কমেন্ট পড়েন না ভাই। এই যে তোমার কমেন্ট পড়ে দিলাম এখন। ঠিক আছে, আর কয়টা ক্লাস লাগবে? আজকে একটা ক্লাস হলে আসলে শেষ হয়ে যায়, আর একটা ক্লাস নেওয়া যায়, কিছু ম্যাথ প্রবলেম করানো যায়, ধরো সৃজনশীল কিছু প্রবলেম সলভ করানো যায়। ভাই কি বগুড়া? না, বগুড়া থেকে চলে আসছি, এই যে একটু আগে আসলাম, এই আধা ঘন্টা আগেই আসছি। ঠিক আছে, আধা ঘন্টা আগে আসছি, আর এসেই তোমাদের ক্লাস নিতে দাঁড়ায় গেলাম। তো চলো শুরু করে দিই। চলো তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে শক্তি, বিভব শক্তি এবং গতিশক্তি। তো প্রথমে আসো গতিশক্তি। গতিশক্তি কোনো বস্তু তার গতির কারণে বা বেগের কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাই হচ্ছে গতিশক্তি। তাহলে কোন একটা বস্তু, ধরো এই হচ্ছে একটা বস্তু স্থির অবস্থায় ছিল সে, তাহলে এর আদিবেগ ছিল হচ্ছে ভি, ইউ হচ্ছে 0। এবার এই বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করলে কি হবে? এর গতি বৃদ্ধি পাবে। বল প্রয়োগ করা হলে এর গতি বৃদ্ধি পেয়ে টি সময় পরে এর অর্জিত বেগ হচ্ছে ভি। টি সময় পর এর অর্জিত বেগ ভি। তাহলে আগে টি ইকুয়াল টু 0, তখন বেগ ছিল ইউ ইকুয়াল টু 0। এখন টি ইকুয়াল টু টি সময় পর, ধরো বল প্রযুক্ত হয়েছে টি সময় ধরে, বল টি সময় ধরে প্রযুক্ত হয়েছে। ঠিক আছে, এই বল প্রযুক্ত হওয়ার কারণে বস্তু এখান থেকে এখানে আসছে, ধরো এস দূরত্ব অতিক্রম করছে। এই বলটা ধরো একটা ধ্রুব বল, বা তুমি পরিবর্তনশীল বলও চিন্তা করতে পারো। বল কয় ধরনের হয়? বলো, ধ্রুব বল আর পরিবর্তনশীল বল, তাই না? তাহলে পরিবর্তনশীল বল, ধ্রুব বল, আমি যেটা খুশি আমি ধরে নিয়ে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। যদি ধ্রুব বল হয় ডাইরেক্ট এফ এস কস থিটা সূত্র খাটাই দিব কাজ বের করার জন্য, আর যদি পরিবর্তনশীল বল হয় ইন্টিগ্রেশন করে কাজ করতে হবে। খুবই ক্ষুদ্র একটা সরণের জন্য খুবই ক্ষুদ্র একটা কৃত কাজ ডিডাব্লিউ বের করতে হবে, দেন আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে টোটাল কাজটা আমরা পেয়ে যাব। তো আসো, আমাদের বলা হয়েছে গতির কারণে সে কাজ করার যে সামর্থ্য অর্জন করে। তাহলে আগে তো গতি ছিল না, ইনিশিয়ালি বেগ ছিল 0। তাহলে আমি টি সময় ধরে বল প্রযুক্ত করছি এফ, এই বল প্রযুক্ত করার কারণে তার অর্জিত বেগ হচ্ছে টি সময় পর অর্জিত বেগ ভি। তাহলে গতির কারণে বেগ অর্জন হয়েছে, তাহলে এই বেগের কারণে এই বেগ অর্জন করতে গিয়ে সে কাজ করার যে সামর্থ্য তার গেইন করছে যতটুকু, সেইটাই হচ্ছে আমার গতিশক্তি। তাহলে কৃতকাজ বের করলেই কিন্তু গতিশক্তি বের হয়ে যায়, কৃতকাজ বের করলেই গতিশক্তি বের হয়ে যায়। অর্থাৎ এই বস্তুটার উপর বল প্রয়োগ করে আমি যে কাজ করলাম, সেই কৃতকাজটা কি হলো? সেই কৃতকাজটা এই বস্তুকে গতিশক্তি দিল, সেই কৃতকাজটা এই বস্তুকে গতিশক্তি দিল, গতিশক্তির পরিবর্তন ঘটালো। তাহলে আসো আমরা একটু হিসাব নিকাশ করি। তাহলে কৃতকাজটাই গতিশক্তি, তাহলে কৃতকাজটা বের করি। তাহলে যদি চিন্তা করি ধ্রুব বল, তাহলে এফ এস কস থিটা, ধরো বলের দিকেই সরণ, তাহলে কস 0 ডিগ্রি। এবার এফ ইকুয়াল টু কি? এম এ, আর এটা হচ্ছে এস। এবার আমরা জানি এটা গতির সূত্র, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে 0 স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, তাহলে as ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2, অতএব as এটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2। শেষ, এটা 9-10 এর ডেরিভেশন। এম এস দ্যাট ইজ ভি স্কোয়ার বাই 2, হাফ এম ভি স্কোয়ার।
তাহলে কাজ করার যে সামর্থ্য তার যে মান সেটা হচ্ছে হাফ এমপি স্কয়ার। এটাই তো গতিশক্তি। তাহলে গতিশক্তিকে আমরা লিখি কাইনেটিক এনার্জি, ই কে, ই এনার্জি, কে ফর কাইনেটিক। তাহলে ই এর নিচে ছোট্ট করে কে লিখে বোঝানো হয় কাইনেটিক এনার্জি। এটাকে শুধু কে দিয়েও লেখা হয়, আমাদের কোনো বোর্ড বইতে শুধুমাত্র কে দিয়ে লিখছে, কোনো সমস্যা নেই, তুমি যেটা দিয়ে লিখতে চাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। গতিশক্তি কী রাশি? কাজ কী রাশি? স্কেলার রাশি, তাহলে গতিশক্তি হবে স্কেলার রাশি। ইভেন এই জিনিসটা আমরা এখান থেকেই বুঝতে পারি। এম কী রাশি? এম তো স্কেলার, এম স্কেলার। বেগ কী রাশি? বেগ ভেক্টর। বাট বেগ ভেক্টর রাশি হইলেও ভি স্কোয়ার আছে, এইটা কিন্তু স্কেলার। হ্যাঁ, কেন? কারণ ভি ডট ভি, ভি ডট ভি, ডট গুণ থেকেই কিন্তু ভি স্কোয়ার পাওয়া যায়। ভি এর মান তাদের মধ্যবর্তী কোণের cos θ, cos 0, তাই না? ভি আর ভি এর মধ্যবর্তী কোণ কত? cos 0। সো এটা ভি স্কোয়ার। ভি স্কোয়ার কোন গুণ থেকে পাচ্ছি? ডট গুণ। তাহলে ডট গুণে যা পাই তা কি রাশি? স্কেলার রাশি। তো দুটো স্কেলার রাশির গুণফল কোনোদিন ভেক্টর হতে পারে? কখনোই পারে না। তাহলে গতিশক্তিও কি রাশি? ভেক্টর রাশি। কাজ ভেক্টর রাশি, তার মানে তো গতিশক্তি ভেক্টর রাশি হবেই। কে ক্লিয়ার? অনেকে বলতে ভাই আপনি ক্রস গুণ দিলেন না কেন? পাগল, ভি ক্রস ভি, যাদের মনে এই প্রশ্ন আসছে, ভি ক্রস ভি তো 0, ভি ভি সাইন 0, সাইন 0 তো 0। তো এই কারণে ভি ক্রস ভি দিলে তো আমি ভি স্কোয়ার পাবো না। তো ভি স্কোয়ার পাওয়ার জন্য কি লাগবে? ডট গুণ লাগবে। তাহলে গতিশক্তিটা হয়ে গেল, ঠিক আছে। তো এটা আমরা ধ্রুব বল দিয়ে ডেরিভেশন করছি। কেউ যদি চাও যে ভাই পরিবর্তনশীল বল দিলে, এটা হচ্ছে ছোটবেলার হিসাব নিকাশ, ধরো 9-10 এর ছোট মানুষ যারা আছে তারা এটা করতে পারে। কারণ তোমার যদি মনে হয় যে ভাই আমি পরিবর্তনশীল বলের জন্য বের করবো, করো, সেখান থেকে আমি পরিবর্তনশীল বলের জন্য তোমাকে আমি গতিশক্তি এনে দেখাইতে পারি। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ এফ ডিএক্স বা এফ ডিএস কস থিটা, এফ ডিএস কস থিটা, ধরো বলের দিকেই সরণ cos 0 ডিগ্রি। এবার এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু এম এ ডিএস। এবার আসো, এ ইকুয়াল টু এ ত্বরণ, বেগের পরিবর্তনের হার ডিভি ডিটি। দেখো ভালো করে খেয়াল করবা, অতএব এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, ঠিক আছে। তো আমি ডিভি বাই ডিটি না লিখে, দেখো ভালো করে দেখো, ডিভি বাই ডিটি না লিখে আমি লিখবো ডিএস। ওকে, তাহলে ডিএস দিয়ে ভাগ করলাম, ডিএস দিয়ে গুণ করে দিব, ভাগ দিব ডিটি। দেখো তো যে পাপ করছিলাম সেই পাপ খণ্ডন হয়ে গেছে। তাহলে ডিভি বাই ডিটি, এই যে ডিএস দিয়ে গুণ করে ডিএস দিয়ে ভাগ করে দিচ্ছি, সহজ কথা, ঠিক আছে। ডিএস ডিএস, তাহলে ডিএস দিয়ে গুণ করে ডিএস দিয়ে ভাগ, ডিএস দিয়ে গুণ করে ডিএস দিয়ে ভাগ, ঠিক আছে। অনেকে বলতে ভাই এটা তো অপারেটর, আপনি অপারেটর কেমনে ভাগ ডাক করতেছেন? এই যে ডিডিএস এটা অপারেটর, অথবা ডিডিটি এটা অপারেটর, ঠিক আছে, এটা অপারেটর। বাট এই যে ডিফারেন্সিয়েশন করে আমরা আসলে কি বের করি? ঢাল, ঢাল বের করি, ঢাল। তো ঢাল মানে কি? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে গ্রাফে এই যে ডিভি, এই ডিভি হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, আর ডিটি এটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, অথবা ঢাল ট্যান থেটা লম্ব বাই ভূমি লেখা যায়, ঠিক আছে। খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিভি, খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিটি, মানে গ্রাফে যদি আমি এরকম লিখি, ধরো এটা ভি আর এটা টি, তাহলে ভি বনাম টি, ধরো গ্রাফটা এরকম আছে, তাহলে খুবই ক্ষুদ্র একটা পোর্শন, ধরো এই যে এইখানে খুবই ছোট্ট একটা পোর্শন, এইটুকু হচ্ছে ডিভি আর এইটুকু হচ্ছে ডিটি, ডিটি, কি ক্লিয়ার? তাহলে ঢাল ট্যান থেটা লম্ব বাই ভূমি, তো লেখা যায় এই হিসাবেই আমরা ডিএস দিয়ে ভাগ করে ডিএস দিয়ে গুণ করছি, বুঝছো? অনেকে ভাবে ভাই অপারেটর এভাবে কি ভাগ গুণ করা যায়? অপারেটর ভাগ গুণ করা যায় না, কিন্তু কি হিসাবে ভাগ গুণ করছি আসলে? ডিএস ডিটি, এই যে এটা কি হিসাবে ভাগ গুণ করছি? দৈর্ঘ্য, ডিএস খুবই ক্ষুদ্র একটা দৈর্ঘ্য, ডিটি খুবই ক্ষুদ্র একটা দৈর্ঘ্য গ্রাফে। এইবার আসো, ডিএস ডিটি মানে বেগ ভি, ভালো করে খেয়াল করো, ডিএস ডিটি মানে বেগ ভি, এটা বেগ ভি। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা বেগ ভি, ডিভি ডিভাইডেড বাই ডিএস নিয়ে এখানে বসাই দিব। তাহলে ইন্টিগ্রেশন এম এ, এ মানে ভি ডিভি বাই ডিএস ডিএস। এবার এই ডিএস ডিএস কাটাকাটি করে দিলাম, এম গেল বাইরে, ডিএস ডিএস কাটাকাটি করে দিলাম, এম গেল বাইরে, ভি ডিভি। তো ভি ডিভিকে ইন্টিগ্রেট করলে দেখো ভি ডিভি, বেগকে বেগের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা, তাই না? বেগকে বেগের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা, তাহলে কি করব? বেগের আদি মান, ইনিশিয়াল মান 0, ঠিক আছে, ইনিশিয়াল মান 0, আর বল প্রয়োগের কারণে অর্জিত বেগ হচ্ছে ভি। তাহলে ভি ডিভি মানে কি? ভি ডিভি মানে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এবারে লিমিট 0 টু ভি, তো মান বসায় দেখো তো গতিশক্তি আসে না? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটাই কৃত কাজ, এটাই গতিশক্তি। তাহলে তুমি যেভাবে হিসাব করো না কেন,
ভাইয়া গতিশক্তি সূত্র এই ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার আসবেই। বুঝতে পারছো? বলো। টাইম ট্রাভেল করলাম নাকি? আর 4 নম্বর ক্লাস কেন? 4 নম্বর ক্লাস, ওই 4 নম্বর কেন, 8 নম্বর ক্লাস। ওকে, আরুষি বলছে জি ভাই। হ্যাঁ আরুষি বুঝছে, শিহাব বুঝে গেছে। ওকে, আশা করি সবাই বুঝে গেছো। সহজ জিনিস, 9-10 করে আসা। ঠিক আছে, তো এইটা করলে একটু মনে করো যে ভাব বাড়ে, এইভাবে করলে মনে হয় একটু ইন্টারে পড়ি। ঠিক আছে, ওকে, তো চলো নেক্সট। ক্যাপশন দেখেন, ক্যাপশনে ইংরেজিতে লিখছি রে পাগল, ক্যাপশনে ইংরেজিতে লিখছি এটা 8, এটা 8, ইংরেজিতে 8, বাংলায় 4 পাগল। এবার আসো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। অলরেডি এটা আমরা পড়ে ফেলছি, বুঝলা? কাজ শক্তি উপপাদ্য। এবং মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা আমরা পড়ে ফেলছি। ম্যাথ করার জন্য এই অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট একটা টুল, এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। যে কোনো ম্যাথ তোমার কাছে কঠিন লাগতেছে, কাজ শক্তি উপপাদ্য খাটায় দাও, ম্যাথ খুব ইজিলি হয়ে যাবে, খুব ইজিলি তুমি সলভ করে ফেলতে পারবা। তো কাজ শক্তি উপপাদ্য কি বলছে? কোনো বস্তুর উপর বল প্রয়োগে, সে যতগুলো বল প্রয়োগ হবে, বল প্রয়োগে কৃত কাজ হবে গতিশক্তির পরিবর্তনের সমান। একটু আগে এটাই আমরা করছি, কিন্তু বল প্রয়োগে কৃত কাজ হবে গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপর বল প্রয়োগে কৃত কাজ সমান সমান ওই বস্তুর গতিশক্তি না, কিন্তু স্থির অবস্থায় থাকলে তখন আমি বলতে পারি গতিশক্তি। বাট ধরো বস্তু গতিশীল ছিল ইনিশিয়ালি, তাহলে এই কৃত কাজটা হবে গতিশক্তির পরিবর্তন, তাহলে বল প্রয়োগে কৃত কাজ হবে গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, বল প্রয়োগে কৃত কাজ হবে গতিশক্তির পরিবর্তন। আসো তাহলে আমরা বল প্রয়োগে কৃত কাজ ডাব্লু, গতিশক্তির পরিবর্তন ডেল ই কে। এই যে কৃত কাজ, এটা শুধু একটা বল দ্বারা কাজ তা না, ওই বস্তুর উপর যতগুলো বল ক্রিয়া করবে, যতগুলো, সবগুলো বল দ্বারা কাজের সমষ্টি। যতগুলো বল ক্রিয়া করবে সবগুলো বল দ্বারা কৃত কাজের সমষ্টি হবে ওই বস্তুর গতিশক্তির পরিবর্তন। আর গতিশক্তির পরিবর্তন মানে সব সময় পরিবর্তন বের করতে গেলে শেষ থেকে আদি বিয়োগ দিতে হয়। তাহলে শেষ গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, বিয়োগ আদি গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে ভাইয়া হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তাহলে কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান, এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। এবার কথা হচ্ছে কি প্রমাণ করছি কিনা? ইয়েস, প্রমাণ করছি। কেমনে প্রমাণ করছি দেখো, এই যে এইখানে শেষ বেগটা ছিল 0, শেষ বেগ যদি 0 না হইতো তাহলে এখানে ইউ থাকতো, আর এখানে যদি ইউ থাকতো তাহলে এ এস ইকুয়াল টু হইতো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, এই যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, তাহলে তখন আমি লিখতাম হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, গতিশক্তির পরিবর্তন। ঠিক একইভাবে ইনিশিয়াল বেগ যদি 0 না হইতো তাহলে এখানে ইনিশিয়ালি তার বেগ থাকতো ইউ, ইনিশিয়ালি বেগ থাকতো ইউ, তাহলে আমি এখানে ইউ বসাতাম, তাহলে তখন আমরা লিখতাম একবার ভি এর মানটা ভি বসাইতাম মাইনাস লোয়ার লিমিট ইউ বসাইতাম, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। কি কথা বুঝছো? এই তো এইটুকুই কাজ, ঠিক আছে, এইটুকুই কাজ। ওকে, তাহলে চলো একটু হিসাবটা করে ফেলি, চট করে হিসাবটা করে ফেলবো। তাহলে কৃত কাজ ইন্টিগ্রেশন এফ ডিএস কস থিটা, ধরো কস 0 ডিগ্রি। যেদিকে বল প্রয়োগ হয়েছে ইনিশিয়ালি বেগ ছিল ইউ, যেদিকে বল প্রয়োগ হয়েছে ওইদিকেই ধরো সরণ ঘটছে। ঠিক আছে, যেদিকে বল প্রয়োগ
ওই দিকেই ধরো সরণ করছে, প্রযুক্ত বল এফ আর সরণ এখান থেকে এই পর্যন্ত সরণ হচ্ছে এস। তাহলে পরিবর্তনশীল বল বা ধ্রুব বল যাই চিন্তা করি আমি ইন্টিগ্রেশন করে করলে আর কোনো অন্যায় নেই, ইন্টিগ্রেশনের মধ্যে সব চলে আসছে। যদি ধ্রুব বলও হয় সমস্যা নেই, তো ইন্টিগ্রেশন করলে সমস্যা আছে, এফ বাইরে যাবে, ডিএস কে ইন্টিগ্রেট করলে তো এসি হবে, তাহলে এফ এস কস থিটা এটাই তো হবে। তাহলে এফ ইকুয়াল টু এম এ ডিএস, এম এ ইকুয়াল টু একটু আগে আমরা পাইলাম যে এ ইকুয়াল টু ডিবি ডিটি, ডিবি ডিটি, তাহলে ডিবি ডিভাইডেড বাই ডিএস, ডিএস বাই ডিটি, ঠিক আছে। তাহলে ডিবি ডিভাইডেড বাই ডিএস, ডিএস বাই ডিটি, ডিএস, ওকে। এই ডিএস বাই ডিটি মানে বেগ ভি, তাহলে এম গেল বাইরে, এম বাইরে গেল, কি হলো, এ ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এ ইকুয়াল টু ডিভি ডিটি, ডিএস ডিটি মানে বেগ ভি, তাহলে ভি ডিভি বাই ডিএস, ঠিক আছে, ভি ডিভি বাই ডিএস, কি করছি, ভি ডিভি, ডিএস ডিএস কাটাকাটি, হ্যাঁ ঠিক আছে, এই যে ডিএস ডিএস কাটাকাটি, তাহলে এম বাইরে গেল, এম বাইরে গেল, এটা মানে বেগ ভি, তাহলে বেগ ভি ডিএস ডিএস কাটাকাটি ডিভি, আদি বেগ ইউ, শেষ বেগ ভি, তাহলে এম ভি স্কোয়ার বাই 2, লোয়ার লিমিট 0, আপার সরি লোয়ার লিমিট 0 না, লোয়ার লিমিট এবার ইউ, আপার লিমিট এবার ভি, সেম আগের ডেরিভেশনটা। তাহলে হাফ এম, ভি এর মান একবার ভি, ইউ এর ভি এর মান একবার ইউ, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে অতএব প্রমাণ করে ফেলছি, অতএব কৃত কাজ হাফ এম ভি স্কোয়ার শেষ গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার আদি গতিশক্তি, তাহলে কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান, প্রুফড। তো এইটাই এখন আমাদের লাগবে, বুঝছো, ঠিক আছে, এটাই এবার আমাদের ম্যাথড করতে লাগবে। ওকে ডান। এবার আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক। গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক দুনিয়ার সবচেয়ে কঠিন ডেরিভেশন, এটা সবচেয়ে কঠিন ডেরিভেশন। দেখো খুব ভালো করে খেয়াল করো, গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক। একটু আগেই তো গতিশক্তি পাইলাম ই কে হাফ এম ভি স্কোয়ার, আর ভরবেগ কি পি, তাহলে পি ইকুয়াল টু এম ভি, দুইটাকে ভাগ দিয়ে দিলেই সম্পর্ক চলে আসবে। বা একটা কাজ করি আমরা উপরে এম দিয়ে গুণ করি, তাহলে এম ভি, উপরে এম দিয়ে গুণ করলাম তাহলে এম স্কোয়ার, অলরেডি ভি স্কোয়ার আছে, তাহলে এম ভি হোল স্কোয়ার, উপরে এম দিয়ে গুণ করলাম তাহলে নিচে তো মাইন্ড করবে, তাহলে নিচেও একটা এম দিয়ে গুণ করতে হবে, কি তাই না, বলো তাই কি না। তাহলে এম দিয়ে উপরে গুণ করলাম, এম দিয়ে নিচেও গুণ করলাম, তাহলে উপরে হলো এম স্কোয়ার ভি স্কোয়ার, তার মানে এম ভি হোল স্কোয়ার, নিচে ডিভাইডেড বাই 2m। এবার এম ভি হোল স্কোয়ার মানে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এটাই হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক, শেষ। এই সম্পর্ক থেকে কিন্তু অনেক ছোট ছোট, এই সম্পর্কগুলো থেকে কিন্তু অনেক ছোট ছোট প্রবলেম আসে, এমসিকিউ প্রবলেম আসে। তার সাথে দু একটা এমসিকিউ প্রবলেম করি, আসো। প্রথম প্রশ্নটা বলা হচ্ছে, একই গতিশক্তি বিশিষ্ট একটি ভারী ও হালকা গোলক, একই গতিশক্তি বিশিষ্ট একটি ভারী ও হালকা গোলক, কার ভরবেগ বেশি, বলো দেখি। একই গতিশক্তি বিশিষ্ট একটা ভারী গোলক আর একটা হালকা গোলক, কার ভরবেগটা বেশি, গতিশক্তি সেম। তাহলে গতিশক্তি আর ভরবেগ সম্পর্ক, চট করে উপরের সূত্রটা নিয়ে আসবা, উপরের সূত্রটা আনলেই প্রবলেম সলভ। ই কে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, তাহলে কি বলা হয়েছে, একই গতিশক্তি বিশিষ্ট, তাহলে গতিশক্তিটা সেম, গতিশক্তি সেম, তাহলে গতিশক্তিটা কনস্ট্যান্ট। তাহলে দেখো তো, আমি একটু কোনাকুনি যদি গুণ করি, তাহলে পি স্কোয়ার এইটা ইকুয়াল টু ই কে ইন্টু 2m, তাহলে পি
পি স্কোয়ার তার সাথে এম সমানুপাতিক সম্পর্ক, পি স্কোয়ার তার সাথে এম সমানুপাতিক সম্পর্ক, তাহলে পি পি সমানুপাতিক রুট ওভার এম, যখন গতিশক্তিটা কনস্ট্যান্ট, এই যে এটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখন আমাদের প্রশ্ন করছে কার ভরবেগটা বেশি, তাহলে যে ভারী তার ভর বেশি, সুতরাং তার ভরবেগ বেশি, সমানুপাতিক। যে হালকা তার ভরটা কম, সুতরাং তার ভরবেগটাও কম। গতিশক্তি ফিক্স থাকলে পি এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক, পি এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক, বা পি এর সাথে এম এর সম্পর্ক পি সমানুপাতিক চিহ্ন রুট ওভার এম, অর্থাৎ ভরের বর্গমূলের সমানুপাতিক হচ্ছে ভরবেগ। তাহলে যার ভর বেশি তার ভরবেগ বেশি, সিম্পল কথা। তাহলে অতএব ভারীটার ভরবেগ বেশি, ভারীটার ভরবেগ বেশি, বুঝছো? এটা কিন্তু আসে, খুবই আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা তুমি একটা শর্টকাটে মনে রাখতে পারো, ঠিক আছে? শর্টকাট দিলে পোলাপান খুব খুশি হয়। তো শর্টকাটে মনে রাখার উপায় হচ্ছে ভারী ভ আছে আর ভরবেগ ভর আছে, ঠিক আছে? তাহলে ভারীর ভরবেগ বেশি, শর্টকাটে মনে রাখা, ভারী ভরবেগ, ভারী ভরবেগ। তাহলে ভারীর ভরবেগ বেশি। হালকার সাথে তো মিল নেই, দেখো হালকার সাথে ভরবেগ কথাটার মিল নেই, কিন্তু ভারীর সাথে ভরবেগ কথাটার মিল আছে না? তাহলে একই গতিশক্তি হলে ভারীরই ভরবেগ বেশি। কি ক্লিয়ার? ওকে, এবার সেম টাইপের আরেকটা কোশ্চেন, সেম টাইপের আরেকটা কোশ্চেন বলা হচ্ছে একই ভরবেগ বিশিষ্ট, একই ভরবেগ বিশিষ্ট একটি হালকা ও ভারী গোলক, এটা কিন্তু 2 মার্কের প্রশ্ন আসে, কার গতিশক্তি বেশি হবে, কার গতিশক্তি বেশি হবে, সেম সেম টাইপের, এটা তোমার পারা উচিত। বলো সেম সেম টাইপের, বলো পারবা কিনা? ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। কি বলা হচ্ছে? বলা হচ্ছে একই ভরবেগ বিশিষ্ট, তাহলে ভরবেগটা সেম, তাহলে ভরবেগে গোল্লা দিয়ে দিলাম, ভরবেগ কনস্ট্যান্ট। তো ভরবেগ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে গতিশক্তির সাথে ভরের সম্পর্ক ভাই ব্যস্তানুপাতিক, দুইও তো কনস্ট্যান্ট, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এবার হালকা ভর কম গতিশক্তি বেশি, ভারী ভর বেশি গতিশক্তি কম। তাহলে এবার কি বলছে, কার গতিশক্তি বেশি? তাহলে অতএব হালকাটার গতিশক্তি বেশি, হালকাটার গতিশক্তি বেশি, ঠিক আছে? তাহলে শর্টকাটটা মাথায় রাখবা, ভারীর ভরবেগ বেশি, তাহলে অবশ্যই হালকাটার গতিশক্তি বেশি। কি ক্লিয়ার? ভারীর ভরবেগ বেশি, তাহলে হালকাটার গতিশক্তি বেশি, শেষ। তো এগুলো কিন্তু এমসিকিউতে আসে, 2 মার্কের প্রশ্ন আসে, তো সুন্দর করে ব্যাখ্যা টাকা দিতে হবে, বুঝলা? তো চলো এবার দেখি দু একটা ম্যাথ প্রবলেম সলভ করি। বলা হচ্ছে 2 কেজি ভরের একটি বস্তু, ভরের একটি বস্তু ত্রিমাত্রিক তলে, ত্রিমাত্রিক ক্ষেত্রে v ইকুয়াল টু 4i মাইনাস 2j প্লাস কে মিটার পার সেকেন্ড গতিশক্তি নিয়ে চলছে, সরি বেগ নিয়ে চলছে, বেগ নিয়ে চলছে, তার গতিশক্তি কত? এমসিকিউ টাইপ কোশ্চেন, তার গতিশক্তি কত? বলো পারবো কিনা, বলো পারবো কিনা? এটা না পারলে তাকে আমি এই যে সামনে যে ফার্স্ট ইয়ার আসতেছে 26-এর ব্যাচ, সেই ফার্স্ট ইয়ারের সাথে ভর্তি করাই দিব, সে আবার ভেক্টর পড়ে আসবে, বুঝলা? বলো পারবো কিনা? এটা খুবই সহজ ম্যাথ। ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, কিন্তু কি ফরম্যাটে, কি ফরম্যাটে দেওয়া আছে? দেওয়া আছে ভেক্টর ফরম্যাটে, সমস্যা নাই। এইখান থেকে বেগের মান বের করে নিবা, ঠিক আছে? বেগের মান বের করে নিবা, বেগের মান। তাহলে এটা হচ্ছে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 1 স্কোয়ার, 4 4 16 যোগ 2 দুগুণে 4 যোগ 1, তাহলে রুট ওভার অ্যান্সার 21, রুট 21, রুট ওভার 21 এত মিটার পার সেকেন্ড। গতিশক্তি বের করতে হবে, এটা কোনো ম্যাথ হইল?
গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ এম এর মান 2 √21 তার স্কয়ার, 2 2 কাটাকাটি, তাহলে 21 জুল। দেখি কে কে করছে, কে করছে দেখি কার নাম পড়বো। সাবিনা ইয়াসমিন কণা, কণা প্রথমে বলছে, ঠিক আছে। ইসরাত রাখি বলছে, ওকে। প্রিয়ন্তী শাহ বলছে √21। এই √21 বর্গ করলে 21 না? ঠিকঠাক ভাবে বলো, ঠিকঠাক ভাবে বলো। এবার আসো আরেকটা এমসিকিউ টাইপ কোশ্চেন। কোন বস্তুর গতিশক্তি 300% বাড়লে, গতিশক্তি 300% বৃদ্ধি হলে এর ভরবেগ কত পার্সেন্ট বাড়বে? ভরবেগ কত শতাংশ বাড়বে? অপশন আছে কয়েকটা, 100%, 50%, 150%, 200%। কোনটা হবে? আসো, গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক। তাহলে গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক লিখে ফেললেই কাজ শেষ। কি বলছে? গতিশক্তি 300% বৃদ্ধি করলে, তাহলে গতিশক্তি ধরো EK1, এটা হচ্ছে ই, ধরো গতিশক্তি 300% বৃদ্ধি করা মানে কি, এটা ভালো করে বুঝতে হবে। 300% বাড়ানো হইল, বলো তোমার কাছে 100 টাকা আছে, তোমার টাকা যদি 300% বাড়ে তাহলে তোমার কাছে এখন কয় টাকা আছে বলো, আগে সেটা বলো। বলো তোমার কাছে এখন কয় টাকা আছে? তোমার কাছে 100 টাকা আছে, 300% বাড়ানো হলো তোমার টাকা, তাহলে তোমার কাছে এখন কত টাকা আছে? তোমার কাছে এখন আছে 400 টাকা। অর্থাৎ তোমার কাছে 100 ছিল, তারই 300% বাড়ছে, 300% মানে 3 গুণ বাড়ছে, তাহলে তোমার কাছে এখন টাকার পরিমাণ 400 টাকা। তাহলে তোমার টাকা হইল কয় গুণ? হইল কিন্তু 4 গুণ। তোমার টাকা হইল কয় গুণ? টাকা হইল কিন্তু 4 গুণ। তাহলে দেখো ভালো করে আমি ভেঙে লিখে দিচ্ছি, EK2, তাহলে এটা হচ্ছে আগে ছিল কত? ই, বাড়ছে কত? 300%। তাহলে এই দেখো ই এর 300%। তুমি যখন মনে করো ম্যাথ করতে করতে প্রো লেভেলে চলে যাবা, তখন কিন্তু এরা তো ভেঙে করা যাবে না। তাহলে ই প্লাস ই এর 300%, 300 ভাগ 100 মানে 3, তাহলে 3E প্লাস ই 4E, 4E। এবার বলছে তাহলে ভরবেগ কত পার্সেন্ট বাড়বে? তো আসো, গতিশক্তি আর ভরবেগের যে সম্পর্কটা আমরা জানি, ই কে এটা ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। তাহলে দেখো তো এইখান থেকে ই কে এবং পি স্কয়ার এদের মধ্যে সম্পর্ক, ভর তো কনস্ট্যান্ট, আমি তো ভরের কোনো চেঞ্জ করি নাই, ভর তো কনস্ট্যান্ট, ভরের কোনো চেঞ্জ করি নাই। তাহলে EK1 ডিভাইডেড বাই EK2 এটা ইকুয়াল টু P1 স্কয়ার ডিভাইডেড বাই P2 স্কয়ার। তাহলে EK1 E আর EK2 2E, তাহলে P1 স্কয়ার, P1 মানে ধরো P স্কয়ার, P2টাই আমি বের করতে চাই, এটা কাটাকাটি গেল, তাহলে P2 ইকুয়াল টু হবে, P2 এটা ইকুয়াল টু হবে গতিশক্তি 300% বাড়লে ভরবেগ কত পার্সেন্ট বাড়বে? গতিশক্তি 300% বাড়লে ভরবেগ, আচ্ছা 2 কেন লিখছি? সি, তাই তো ভাবি 2 কোত্থেকে আসলো, সরি EK2 তো 4E, ই কাটাকাটি, তাহলে P2 স্কয়ার 4P স্কয়ার, অতএব P2 ইকুয়াল টু 2P। বর্গমূল করে দিলাম, তাহলে এবার আসো P2 দ্বিগুণ হয়েছে, যা আগে ভরবেগ ছিল তার দ্বিগুণ হয়েছে, তাহলে বাড়ছে কত গুণ? মানে বাড়ছে কত গুণ? 1 গুণ বাড়ছে, তাহলে বাড়ছে কত পার্সেন্ট? 1% বাড়ছে। ঠিক আছে, যদি দ্বিগুণ বাড়ে মানে দ্বিগুণ হয়ে যায়, দেখো দ্বিগুণ হয়ে গেছে, তাহলে 100% বাড়ছে। আমি ভেঙে লিখে দিচ্ছি, P প্লাস P, তাহলে P প্লাস P এর 100%, তাহলে আগে তো ছিল P, বাড়ছে কত পার্সেন্ট? বৃদ্ধি কত পার্সেন্ট? তাহলে বৃদ্ধি হচ্ছে 100%। তাহলে অ্যান্সার হচ্ছে এ। বুঝতে পারছো? অ্যান্সার হচ্ছে এ। ওকে, তোলো
এবার নেক্সট বলা হচ্ছে 40 কেজি ভরের একটি ট্রলি, 40 কেজি ভরের একটি ট্রলি 180 জুল গতিশক্তি নিয়ে কোনো মসৃণ তলে চলছে। মসৃণ গতিশক্তি নিয়ে কোনো মসৃণ তলে চলছে, মসৃণ তলে চলছে। এর মধ্যে লম্বভাবে 20 কেজি ভর এই ট্রলির মধ্যে আর কি বসিয়ে দিলে তখন গতিশক্তি কত হবে? তখন গতিশক্তি কত হবে? এই যে এটা হচ্ছে কোশ্চেন, তখন গতিশক্তি কত হবে? খুবই সহজ জিনিস। ভরবেগের সংরক্ষণশীলতা আর শক্তির সংরক্ষণশীলতা এই দুইটা একসাথে মিশানো হয়েছে। ভরবেগের সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা এই ব্যাপারটা মিশানো হয়েছে আর কি, ঠিক আছে? বা ভরবেগে মূলত বলতে পারো ভরবেগের সংরক্ষণশীলতা, সহজ কথা। তাহলে একটা ট্রলি, ধরো একটা ট্রাক, তো এটার ভর ছিল 40 কেজি। এটা চলতেছিল কত বেগে? সরি, বেগ বলে নাই, গতিশক্তি বলছে। 180 জুল গতিশক্তি নিয়ে চলছিল। আচ্ছা, ভালো কথা। তাহলে এর বেগটা তো আমরা বের করতে পারি। এর বেগটাকে আমি বললাম আদি বেগটা v1, বা তুমি u1ও বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে গতিশক্তি। তাহলে ek1 এটা ইকুয়াল টু হাফ এম v1 স্কোয়ার। তাহলে ek1 180, হাফ এম এর মান 40, v1 স্কোয়ার। তাহলে অতএব 180 গুণ 2 ভাগ 40 রুট অ্যান্সার 3। তাহলে v1 হচ্ছে 3। তাহলে গাড়িটা চলতেছিল 3 মিটার পার সেকেন্ড বেগে। ক্লিয়ার? গাড়ির ভর হচ্ছে 40 কেজি, গাড়িটা চলতেছে এত জুল গতিশক্তি নিয়ে, তাহলে বেগটা কত বের করে নিলাম। ওকে, ডান। তাহলে এই বেগ নিয়ে 3 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে গাড়িটা, তখন ভর কত ছিল? 40 কেজি। চিন্তা করো, ওই যে জায়েদ খানের উদাহরণ দিয়ে আমি বুঝাইতাম যে একটা গাড়ি, ধরো একটা গাড়ি চলতেছে, একটা ট্রাক চলতেছে, তো ট্রাক এরকম চলতেছে, ধরো এই ট্রাকের উপর এখানে ওই যে জায়েদ খান বসা ছিল, উদাহরণ বলছিলাম। তো ধরো ট্রাকের ভর হচ্ছে 80 কেজি, জায়েদ খানের ভর হচ্ছে 20 কেজি। ট্রাকটা চলতেছিল ধরো যে 8 মিটার পার সেকেন্ড বেগে। জায়েদ খান পড়ে গেলে ট্রাকের বেগ কত হবে? জায়েদ খানকে যদি চুপ করে ফেলে দেওয়া হয় তাহলে ট্রাকের বেগটা কত হবে? তা আমরা বের করছিলাম না। তাহলে এখন ভর কত? এখন ভর হচ্ছে 100। ভরবেগ, ভরবেগের সংরক্ষণশীলতা m1 v1 ইকুয়াল টু m2 v2। তাহলে এখন ভর হচ্ছে 100, বেগ হচ্ছে 8। পরবর্তীতে জায়েদ খানকে ফেলে দাও, তাহলে ভর হচ্ছে 80, বেগ কত? v। তাহলে 0 0 কাটাকাটি, ঠিক আছে? 8 8 কাটাকাটি, তাহলে v ইকুয়াল টু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এই দেখো জায়েদ খান পড়ে গেছে, ট্রাক হালকা হয়ে গেছে, বেগ বেড়ে গেছে। তাহলে এখানে কি হচ্ছে? আরো ভর বসায় দেওয়া হচ্ছে। ধরো এর মধ্যে এবার টম ক্রুজ লাফ দিয়ে পড়ছে, এই ট্রাকের মধ্যে এবার টম ক্রুজ ধরো লাফ দিয়ে পড়ছে, ঠিক আছে? লাফ দিয়ে পড়ছে। তো লাফ দিয়ে পড়লে কি হবে? লাফ দিয়ে পড়লে ভর বেড়ে যাবে। তাহলে ভর বেড়ে এখন কত হয়েছে? পরিবর্তিত ভর, ভর বেড়ে পরবর্তীতে ভর কত হয়েছে? ভর কত? 20 কেজি বাড়ছে। তাহলে ভর এখন 60, ভর হয়েছে টোটাল এখন 60। এই যে, তাহলে এটা 20 কেজি, এটা 40 কেজি। 20 কেজি 40 কেজি, বেগ বের করতে হবে v2। তাহলে m1 v1 ইকুয়াল টু m2 v2, m1 v1 ইকুয়াল টু m2 v2। তাহলে m1 এর মান 40, v1 এর মান 3, m2 এর মান 100, কি বললাম 60 গুণ v2। তাহলে এখান থেকে v2 এর মানটা বের করব। তাহলে 3 12 2 মিটার পার সেকেন্ড পাবো। হ্যাঁ, ভর বাড়লে তো বেগ কমবেই। তাহলে এবার নতুন করে গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম হচ্ছে 60 আর ভি হচ্ছে 2 এর স্কোয়ার। তাহলে 2 এর বর্গ 4, 4 ভাগ 2 2, 120 জুল। দেখো তো হয়েছে কিনা, দেখি কে কে পারছে, দেখি কে কে পারছে। ও মাই গড, অনেকেই পারছে, অনেকেই পারছে। ওকে, বলো সহজ না? এই চ্যাপ্টারটা অনেক সহজ চ্যাপ্টার। শক্তি, এই হিসাব নিকাশ খুবই সহজ। ওকে, এবার আসো আমরা একটু বিভব শক্তি পড়ব।
বিভব শক্তি। বিভব শক্তি, বিভব শক্তি কাকে বলে? 9 10-এ পড়ছিল, বলো তো বিভব শক্তি কাকে বলে? বস্তুর অবস্থান বা অবস্থার, দুইটা কথা মেনশন করতে হবে। বিভব শক্তি দুই কারণে হয়, কিন্তু বিভব শক্তি বস্তুর অবস্থান বা অবস্থার পরিবর্তনের জন্য বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে। ঠিক আছে, তাহলে আমরা একটু ডেফিনেশনটা লিখে নিই। বস্তুর অবস্থান বা অবস্থার পরিবর্তনে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে, কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বস্তুর বিভব শক্তি বলে। তো আমি তোমার উদাহরণ দিই, ধরো এই কলমটাকে এইখান থেকে এই উচ্চতায় উঠাই নিয়ে বসাবো, তাহলে এই কলমটার অবস্থানের পরিবর্তন করলাম আমি। তো অবস্থানের পরিবর্তন করার কারণে এই কলমের মধ্যে স্থিতিশক্তি বা বিভব শক্তি জমা হলো, তাহলে এটা হচ্ছে অবস্থার পরিবর্তনের কারণে। তারপরে স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করলাম অথবা টেনে প্রসারিত করলাম স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাহলে তার কিসের পরিবর্তন করলাম? অবস্থার পরিবর্তন, আকৃতির পরিবর্তন করলাম। তাহলে অবস্থান এবং অবস্থার পরিবর্তনের কারণে, আকৃতির পরিবর্তনের কারণে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি জমা হচ্ছে, বিভব শক্তি হচ্ছে তার আকৃতির পরিবর্তনের কারণে। আর এই যে কলমটাকে এই উচ্চতায় উঠাই নিয়ে রাখতেছি, তাহলে তার জন্য তার অবস্থানের পরিবর্তনের কারণে। তাহলে এই যে দুই কারণে বিভব শক্তির হিসাব নিকাশ হয় আর কি, বিভব শক্তির আমরা ক্যালকুলেশন করে থাকি। তাহলে বলো তো মেঘের স্থিতিশক্তি এটা আকৃতির পরিবর্তনের কারণে না অবস্থানের পরিবর্তনের কারণে? বলো তো মেঘের স্থিতিশক্তি বা মেঘের বিভব শক্তি, ভূপৃষ্ঠ থেকে মেঘের একটা উচ্চতা অবস্থান, তাহলে এটা অবস্থানের পরিবর্তনের কারণে, বুঝলা? ঠিক আছে। তারপর মনে করো যে তীর ধনুকে ধনুক বাঁকানো হয়, যখন আমরা মনে করো যে তীর ছুড়ে দিই তাহলে ধনুকটা একটু বেঁকে আসে, কিন্তু তো ধনুকটা বেঁকে আসে, সেই ধনুকের বাঁকার কারণে যে স্থিতিশক্তি জমা হচ্ছে, সেই স্থিতিশক্তিটা কোন কারণে বলো? আকৃতির পরিবর্তনের কারণে না অবস্থানের পরিবর্তনের কারণে? তখন কিন্তু আবার আকৃতির পরিবর্তনের কারণে। স্প্রিং, স্থিতিস্থাপক তার, তারপরে ধনুক, এগুলার আকার আকৃতির পরিবর্তনের কারণে এর মধ্যে বিভব শক্তি জমা হচ্ছে। কি ক্লিয়ার? তাহলে এই জিনিসটা সুন্দর করে বুঝবা। তো আমরা এখানে এই অধ্যায় তো স্প্রিং এরটা তো পড়ছি, ঠিক আছে। এরপরে ধরো পদার্থের গাঠনিক ধর্ম, সেখানে টানা তারের ক্ষেত্রে আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করব। ভাই বিভব শক্তির অনেক ফরম্যাট আছে, তড়িৎ ক্ষেত্রে বিভব শক্তি, মহাকর্ষ ক্ষেত্রে বিভব শক্তি, চৌম্বক ক্ষেত্রে বিভব শক্তি, স্থিতিস্থাপক বলের কারণে বিভব শক্তি, টানা তারের ক্ষেত্রে বিভব শক্তি, বিভব শক্তির হাজার হাজার ক্ষেত্র আছে। তা আমরা এইখানে পড়বো বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে অভিকর্ষীয় বিভব শক্তি, ঠিক আছে। তো এটা হচ্ছে ভূপৃষ্ঠ বিভব শক্তির একটা খুব ইম্পর্টেন্ট কথা। বিভব শক্তি কিন্তু প্রসঙ্গ তলের উপর নির্ভর করে, তাহলে ধরো এইটা হচ্ছে আমার প্রসঙ্গ তল, এটা আমার প্রসঙ্গ তল বা চিন্তা করো ভূমি আর কি। তাহলে এই তলের সাপেক্ষে একটা বস্তুকে আমি এখানে এই উচ্চতায় উঠাই নিয়ে রাখবো, এই বস্তুটাকে এই উচ্চতায় উঠাই নিয়ে যাব এখানে, ঠিক আছে। এখান থেকে এই উচ্চতায় এখানে উঠাই নিয়ে যাব, তাহলে বস্তুর অবস্থানের পরিবর্তন করব এই তলের সাপেক্ষে, তাহলে তখন এই বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হবে সেটাই এই বস্তুর স্থিতিশক্তি বা বিভব শক্তি। আমি সেটা ক্যালকুলেট করতে চাই, তাহলে কিভাবে ক্যালকুলেট করব বলো? বিভব শক্তি কার দ্বারা কাজ বলো তো? যে কোনো বিভব শক্তি, একেবারে আত্মার সাথে, খাতায় না আত্মায় লিখে নিবা কথাটা। যে কোনো বিভব শক্তি, যে কোনো বিভব বা বিভব শক্তি, এটা সর্বদাই প্রাকৃতিক যে কোনো বলের বিরুদ্ধে কাজ করলে জমা হয়। প্রাকৃতিক যে কোনো বলের বিরুদ্ধে কাজ, যে কোনো বলের বিরুদ্ধে, বলের দ্বারা না, বলের পক্ষে কাজ করলে বিভব হারায়, আর বলের বিপক্ষে যদি কাজ করে তাহলে বিভব জমা হয়। প্রাকৃতিক যে কোনো বলের বিরুদ্ধে কৃত কাজ, প্রাকৃতিক যে কোনো বলের বিরুদ্ধে কৃত কাজ হচ্ছে বিভব শক্তি, ঠিক আছে। প্রাকৃতিক যে কোনো বলের বিরুদ্ধে, এবং কার দ্বারা? এক্সটার্নাল এজেন্ট দ্বারা, মাথায় রাখবা।
কে করবে? এক্সটার্নাল এজেন্ট। যেমন এই কলমটাকে এখানে রাখা আছে, তো এই কলমটাকে এই উচ্চতায় উঠাবো আমার তো উঠাইতে হবে, তাহলে আমি এখানে এক্সটার্নাল এজেন্ট। ঠিক আছে, এক্সটার্নাল এজেন্ট, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কাজ। তাহলে কার দ্বারা? এক্সটার্নাল এজেন্ট দ্বারা। কার বিরুদ্ধে? প্রাকৃতিক যে কোনো বলের বিরুদ্ধে। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ অভিকর্ষীয় বিভব শক্তি, মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ মহাকর্ষ বিভব শক্তি, তড়িৎ বলের বিরুদ্ধে কাজ তড়িৎ বিভব শক্তি, চৌম্বক বলের বিরুদ্ধে কাজ চৌম্বক বিভব শক্তি, স্প্রিং বলের বিরুদ্ধে কাজ স্প্রিং বিভব শক্তি। যে কোনো ক্ষেত্রে প্রাকৃতিক যে কোনো বলের বিরুদ্ধে কৃত কাজ এক্সটার্নাল এজেন্ট দ্বারা, সেটাই হচ্ছে তার বিভব শক্তি। কি ক্লিয়ার? তাহলে ধরো এটা হচ্ছে আমার প্রসঙ্গ তল, আমি এই তলের সাপেক্ষে অভিকর্ষ বিভব শক্তি বের করতে চাই, বস্তুটাকে এই উচ্চতায় উঠাই নিয়ে রাখতে, তার অবস্থানে পরিবর্তন করতে। তাহলে আমি এই বস্তুটাকে উঠাই নিয়ে রাখবো, বলো আমি বল দিব কোন দিকে? বলো, উঠাই নিয়ে রাখবো, বল দিব কোন দিকে? যে ভাই বল দিব উপরের দিকে, কেন? এই যে উপরে উঠাবো তাই না, ব্যাপারটা এরকম না। আমি এখান থেকে এখানে নিব, তাহলে এটা আমার সরণের ডিরেকশন, দিস ইজ ডিসপ্লেসমেন্ট, সরণ, এইসের ডিরেকশন উপরের দিকে। এবার কথা হচ্ছে আমি বল দিব কোন দিকে? ভালো করে বুঝবা জিনিসটা। আমি এই বস্তুটাকে ধরে রাখছি, এই বস্তুর উপর মহাকর্ষ বল কিন্তু কাজ করতেছে নিচের দিকে, মহাকর্ষ বল বা অভিকর্ষ বল যেটাই বলো না কেন, এটা কাজ করতেছে নিচের দিকে, দ্যাট ইজ এমজি। ঠিক আছে, এটা অভিকর্ষ বল এফজি। ঠিক আছে, এবার আমি বস্তুটাকে ধরবো, জাস্ট ধরলাম, যখনই আমি বস্তুটাকে ধরলাম তখন কিন্তু আমি বল দিছি কোন দিকে? ওজনের ঠিক বিপরীত দিকে। তাহলে আমি তখন ওজনের ঠিক বিপরীত দিকে বল দিছি। কতটুকু বল? জাস্ট ধরে রাখছি। কতটুকু বল দিছি? আমি ওজনের ঠিক বিরুদ্ধে বল দিছি, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল। কতটুকু বল? ওজনের সমান। ঠিক আছে, ওজনের সমান বল দিছি। বলো, কলমটা আমি ধরে রাখছি, আমি কোনো বল দিলাম কিনা? বলো, ইয়েস আমি বল দিছি। অনেক বলতে ভাই আপনি তো কোনো বল দেননি, কোনো দিকে নেননি। আমি বল দিছি কেমনে? আচ্ছা এই কলমটা আমি ছেড়ে দিই, হাতটা সরাইনি, দেখো পড়ে গেছে। কেন পড়ে গেল? এর ওজনের কারণে, এমজি এর কারণে পড়ে গেছে। তা আমি ধরে রাখছি, তাহলে আমি এমজি এর বিরুদ্ধে বল দিচ্ছি। তাহলে তুমি এবার বলবা, ধরো বল কোন দিকে? উপরের দিকে। বলো বস্তুকে নিয়ে যাচ্ছি কোন দিকে? উপরের দিকে। তাহলে সরণ কোন দিকে? উপরের দিকে। তাহলে সরণ উপরের দিকে, বল উপরের দিকে, সরণ উপরের দিকে, বল উপরের দিকে। আবার বলছি, সরণ উপরের দিকে, বল উপরের দিকে। মিলাও 2 2 4 মিলাও। ওকে, এবার বলো বল কোন দিকে? উপরের দিকে, বল উপরের দিকে। এইবার আমি বস্তুটাকে নিয়ে যাচ্ছি, দেখো নিচের দিকে। তাহলে বলো সরণ কোন দিকে? নিচের দিকে। সরণ কিন্তু নিচের দিকে। অনেক ভাই আপনি যে নিয়ে যাচ্ছেন নিচের দিকে, তাহলে বল নিচের দিকে দিলাম না? না, নিয়ে যাচ্ছি নিচের দিকে, দ্যাট মিনস সরণ নিচের দিকে, বাট বল দিছি কোন দিকে? উপরের দিকে। কারণ নিচে নিয়ে যাওয়ার জন্য, নিচে নিয়ে যাওয়ার জন্য আমার আর যাওয়ার দরকার নেই, এমনিই যাবে। তাহলে আমি যখন নিয়ে যাব তখন এই যে ধরে নিয়ে যাচ্ছি, ধরে সমবেগে স্লোলি নিয়ে যাচ্ছি, ধীরে ইনফিনিটি স্টেজের মাধ্যমে নিয়ে যাচ্ছি। কি বুঝতে পারছো? খুবই স্লোলি নিয়ে যাচ্ছি। তাহলে এই যে আমি নিয়ে যাচ্ছি খুবই স্লোলি, তাকে ত্বরণ হইতে দিতে পারবো না, বেগ বৃদ্ধি করতে দিতে পারবো না। আমার দরকার শুধুমাত্র বিভব শক্তি, আমার গতিশক্তির পরিবর্তন এখানে দরকার না। তাহলে আমি খুবই স্লোলি নিয়ে যাচ্ছি, তাহলে আমি নিয়ে যাচ্ছি নিচের দিকে, দ্যাট ইজ এইচ নিচের দিকে, বাট আমি বল দিচ্ছি কিন্তু উপরের দিকে। মাথায় রাখবা। তাহলে আমি যতক্ষণ এভাবে ধরে রাখবো ততক্ষণ কিন্তু আমি মহাকর্ষ বলের বা অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে বল দিচ্ছি। এটাই হচ্ছে কাহিনী। তাহলে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল উপরে, সরণ হচ্ছে উপরে। এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল উপরে, সরণ হচ্ছে উপরে। তাহলে 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 এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃত কাজ, এটাই বিভব শক্তি। তাহলে ইপি হবে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃত কাজ। এবার এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃত কাজ কত? এমজি এইচ কস 0 ডিগ্রি। কারণ এমজি যেদিকে এইচও সেই দিকে, তাহলে এমজি এইচ কস 0 ডিগ্রি। তাহলে এটা হবে এমজি এইচ, এটা হবে এমজি এইচ। কি ক্লিয়ার? এটা এবার তোমার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শেখাই দিই, পরবর্তীতে লাগবে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাই দিই। কোনো তলের সাপেক্ষে তুমি বিভব শক্তি বের করবা। ধরো এই তল, এটা হচ্ছে তোমার প্রসঙ্গ তল। এই প্রসঙ্গ তলের সাপেক্ষে তুমি বিভব শক্তি বের করবা। তাহলে বস্তু মনে করো এখানে আছে, তাহলে তলের সাপেক্ষে ধরো উপরের দিকটাকে তুমি ধরছো পজিটিভ দিক, ধরো উপরের দিককে পজিটিভ দিক ধরছো। তাহলে উপরের দিকে পজিটিভ দিক হলে এর বিভব শক্তি ইপি ইকুয়াল টু হবে প্লাস এমজিএইচ। বুঝলা? এবার মনে করো বস্তুটা এই তলের সাপেক্ষে নিচে, এই যে এই তলের সাপেক্ষে নিচে বস্তুটা, তাহলে যখন তলের সাপেক্ষে নিচে, তাহলে তখন এইচ কিন্তু নিচের দিকে মাইনাস, তাহলে তখন তার বিভব শক্তি কি হবে? বিভব শক্তি হবে মাইনাস এমজিএইচ।
বুঝলা, এইচ মাইনাস মাইনাস এমজিএইচ। তাহলে আমি যদি উপরের দিককে পজিটিভ ধরি তাহলে তলের সাপেক্ষে যারা যারা উপরে থাকবে তাদের বিভব শক্তি হবে প্লাস এমজিএইচ। আর যদি আমি নিচের দিককে নেগেটিভ ধরি তাহলে তলের সাপেক্ষে নিচে যারা অবস্থান করবে তাদের বিভব শক্তি হবে মাইনাস এমজিএইচ। ঠিক আছে, এই মাথায় রাখবা কিন্তু এটা কিন্তু ম্যাথ করতে লাগবে। অনেকে কি করে, নিচে বস্তু আছে বিভব শক্তি লিখে দেয়, তলের সাপেক্ষে নিচে লিখে দেয় বিভব শক্তি হচ্ছে মাইনাস প্লাস এমজিএইচ। সমবেগে নিচে নামানোর ক্ষেত্রে সময় সঞ্চিত বিভব শক্তি দ্বারা কি পরবর্তীতে কাজ করতে পারবে? সমবেগে যদি নিচে নামালে তোর বিভব শক্তি জমা হয় না রে বোকা। নিচে নামালে বিভব শক্তি আরো লস হয়, বিভব শক্তি আরো হারায়। ধরো এইখান থেকে এখানে উঠছে, এইখান থেকে এখানে উঠছে, বিশাল বিভব শক্তি গেইন করছে এমজিএইচ। ও যদি আবার এতটুকু নেমে আসে তাহলে এতটুকু বিভব শক্তি আবার হারাই ফেললো। ঠিক আছে, এতটুকু হারাই ফেললো, তাহলে এই বিভব শক্তি লস করে গেল, লস বাদ গেল। তাহলে এইটুকুর জন্য ধরো এটা এমজিএইচ ড্যাশ, তাহলে এমজিএইচ ড্যাশটা বাদ যাবে, তাহলে এমজিএইচ থেকে এমজিএইচ ড্যাশের বিভব শক্তিটা বাদ যাবে, তাহলে থাকবে এই উচ্চতার বিভব শক্তি। কি ক্লিয়ার? তাহলে যতই দেখবা অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে উঠবে, ঠিক আছে, মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে যতক্ষণ কাজ করবে ততক্ষণ বিভব জমা হবে। আর অভিকর্ষ বল যা চায় তাই যদি করে তাহলে বিভব হারাবে। তোমাকে আমি আরো উদাহরণ দেখাই। যখন তুমি প্রাকৃতিক বলের পক্ষে কাজ করবা বিভব হারাবে, বিপক্ষে কাজ করবা বিভব জমা হবে। বলো, এটা কলমটা এখানে আছে, ধরো আমার হাতটা হচ্ছে তল, আমি এই কলমটাকে এখান থেকে এই উচ্চতায় নিলাম, তাহলে আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে নিলাম, অভিকর্ষ বল যা চাই, অভিকর্ষ বল তো নিচে নামতে চাই, আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে নিলাম না, তাহলে বিভব শক্তি গেইন হলো। আরো উপরে উঠালাম, আরো বিরুদ্ধে নিলাম, তাহলে বিভব শক্তি আরো গেইন করলো। আরো উপরে নিলাম, যত উপরে নিব বিভব শক্তি গেইন করবে, যত নিচে নামাবো তত বিভব শক্তি লস করবে। তাই না? বুঝছো? ঠিক একইভাবে স্প্রিং এর জন্য চিন্তা করো, একটা স্প্রিং এর এইটা হচ্ছে তার শিথিল অবস্থা। হ্যাঁ, এবার এই স্প্রিংটাকে আমি টেনে প্রসারিত করলাম, তো টেনে প্রসারিত করছি, তাহলে স্প্রিং বল তো শিথিল অবস্থায় থাকতে চাই, আমি টেনে প্রসারিত করছি এক্স পরিমাণ, ফলে এর মধ্যে বিভব শক্তি জমা হয়েছে ইউ বাই ইপি, দ্যাট ইজ হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। এবার স্প্রিং বল কি চাই? স্প্রিং বলটা কি চাই? স্প্রিং বল চাই শিথিল অবস্থায় ফিরে যাইতে, তাহলে শিথিল অবস্থায় আমি ফিরাই নিয়ে যাচ্ছি, ধরো স্প্রিংটাকে এভাবে ধরে শিথিল অবস্থায় আস্তে আস্তে শিথিল অবস্থায় ফিরাই নিয়ে যাচ্ছি, তাহলে ফিরাই নিয়ে গেলে এক্স এর মানটা কমে যাচ্ছে না, আর এক্স এর মানটা কমে যাওয়া মানে কি বিভব শক্তি কমে যাচ্ছে, অর্থাৎ বিভব শক্তি সে লস করতেছে। অর্থাৎ প্রাকৃতিক বল যা চাই, স্প্রিং বল, তড়িৎ বল, মহাকর্ষ বল, অভিকর্ষ বল, এগুলা যা চাই তাই যদি আমি করি, তাদের পক্ষে যদি করি বিভব হারাবে, বিভব লস করবে, আর বিপক্ষে যদি করি বিভব গেইন করবে। স্প্রিং তো শিথিল অবস্থায় থাকতে চাই, আমি বিপক্ষে টেনে প্রসারিত করব, তাহলে বিভব শক্তি বেশি জমা হবে। অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে, এমন টান দিলা স্থিতিস্থাপক সীমাই ভেঙে চুরে গেল, তাহলে কিন্তু হবে না, স্থিতিস্থাপক সীমা নষ্ট করা যাবে না। কি ক্লিয়ার? ওকে, তাহলে বিভব শক্তি মোটামুটি আলোচনা বুঝলাম। এবার আসো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। অবশ্য 9 10-এ করে আসছো তোমরা। যান্ত্রিক শক্তির নিত্যতা। যান্ত্রিক শক্তির নিত্যতা হচ্ছে কোনো বস্তুর জন্য যে কোনো মুহূর্তে ইপি আর ইকের যোগফল ধ্রুব, ইপি আর ইকের যোগফল হবে ধ্রুব যে কোনো অবস্থানে। ঠিক আছে, এটা অর্থাৎ কোনো বস্তুর বিভব শক্তি এবং ওই মুহূর্তে তার গতিশক্তি, এই দুইটার যোগফল অর্থাৎ মোট শক্তি সর্বদাই একই থাকবে। যান্ত্রিক শক্তির নিত্যতা। যান্ত্রিক শক্তি মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি মানে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জির দুইটা রূপ, পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তি। আজকের ক্লাসে আমরা যে দুইটা জিনিস জানলাম, ঠিক আছে, বিভব শক্তি আর গতিশক্তি, এই দুইটা হচ্ছে মেকানিক্যাল এনার্জির দুইটা রূপ। তো এই দুইটার যোগফল সবসময় ধ্রুব থাকবে, অর্থাৎ যান্ত্রিক শক্তি সর্বদাই একই থাকবে। তো আসো এইটা আমরা বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করতে পারি। তো আমরা একটা পড়ন্ত বস্তুর জন্য যান্ত্রিক শক্তির নিত্যতা দেখাবো। আসো, একটা পড়ন্ত বস্তুর জন্য যান্ত্রিক শক্তির নিত্যতা, পড়ন্ত বস্তুর জন্য যান্ত্রিক শক্তির নিত্যতা দেখাবো। ধরো একটা বস্তু, এটা এ পয়েন্টে আছে, হ্যাঁ, এ পয়েন্ট থেকে
এইখানে পৌঁছাবে, এটা ধরো তল, এটা বি পয়েন্ট, তাহলে কত উচ্চতায় আছে, ধরো এই উচ্চতায় আছে, এই উচ্চতায় আছে, তাহলে এই উচ্চতা এখানে আছে, তাহলে এখানে তার বেগ কত, এখানে তার বেগ 0, এই উচ্চতা এখানে তার বেগ 0, এই উচ্চতায় ধরো এখানে কিছুর উপর রাখা আছে, তাহলে বলো এই পয়েন্টটাতে তার বেগ 0, তাহলে এ বিন্দুতে আচ্ছা এইভাবে লিখি, এ বিন্দুতে তার গতিশক্তি কাইনেটিক এনার্জি ই কে হাফ এম ইউ স্কোয়ার, ইউ এর মান 0, তাহলে এটা তো 0, ইউ এর মান যদি 0 হয় তাহলে গতিশক্তি 0। দেন পটেনশিয়াল এনার্জি আছে কিনা, ইয়েস আছে, এই তলের সাপেক্ষে সে এই উচ্চতায় আছে, সো তার পটেনশিয়াল এনার্জি আছে ওখানে, ইপি এম জি এস। আমি এই দুইটা যোগ করতে চাই, তাহলে আমি টোটাল কাইনেটিক মানে টোটাল মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তিটা পাবো, ইপি প্লাস ইকে এম জি এইচ প্লাস 0, এম জি এইচ প্লাস 0 মান কত, তাহলে এম জি এইচ, এটা এই বিন্দুতে। এইবার আসো, বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে, হাত দিয়ে ফেলে দিছি, নিক্ষেপ টিক্ষেপ করি না, কিন্তু নিক্ষেপ করলে কিন্তু এই পয়েন্টে বেগ থাকবে, তাই না, নিক্ষেপ করি নাই, জাস্ট ফেলে দিছি, ধরে ফেলে দিছি, তাহলে বস্তুটা নিচে পড়তেছে, নিচে পড়তে পড়তে একটা মুহূর্তে বস্তুটা কিন্তু এখানে আছে, এখানে এসে থেমে গেছে তা না, বস্তুটা নিচে পড়ে গেছে, আমি ধরো এই মুহূর্তে একটা ছবি তুলে ফেলছি, এই মুহূর্তে একটা ছবি তুলে ফেলছি, বলো যখন আমি ছবি তুলে ফেলছি এখানে, এই মুহূর্তে যখন ছিল আর কি, ওই মুহূর্তে তার কি বেগ ছিল নাকি ছিল না, বলো তার কি বেগ ছিল নাকি ছিল না, এই ম্যাথ 9 10 হ্যাঁ গতে আসতো, হ্যাঁ বুঝছো, 9 10 জিনিস পড়াচ্ছি, এই অধ্যায় তো সহজ অধ্যায়। তাহলে এই পয়েন্টে কিন্তু তার বেগ আছে, তাহলে যখন বস্তুটা এই পয়েন্টে আছে, এই পয়েন্টের নাম দিলাম ধরো সি পয়েন্ট, সি, এই পয়েন্টে তার অর্জিত বেগ হচ্ছে ভি, সে কতটুকু দূরত্ব অতিক্রম করে আসলো, ধরো এই দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে সে এখন কতটুকু উচ্চতায় অবস্থান করতেছে, এইচ মাইনাস এক্স। তাহলে আমরা এই পয়েন্টে বি পয়েন্টে এবার তার বিভব শক্তি আর গতিশক্তি হিসাব করব। তো প্রথমে গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, তো হাফ এম ভি স্কয়ার এইখান থেকে এক্স দূরত্ব অতিক্রম করে এখানে এসে পড়ছে, তাহলে ভি স্কয়ার মানে ইউ স্কয়ার 0 স্কয়ার প্লাস 2 জি এক্স, 2 করতেছি, 2 কাটাকাটি করে দিছি, তাহলে কি থাকলো এম জি এক্স। এবার পটেনশিয়াল এনার্জি ই কে, পটেনশিয়াল এনার্জি এম জি এই তল থেকে উচ্চতা কত, এইচ মাইনাস এক্স, তাহলে এম জি এইচ মাইনাস এক্স, তো ভাই এম জি এইচ মাইনাস এম জি এক্স, মজার ব্যাপার হচ্ছে এই দুইটা যোগ করো, যোগ করে তুমি টোটাল কাইনেটিক এনার্জি হিসাব, টোটাল মেকানিক্যাল এনার্জি হিসাব করো, তাহলে এম জি এইচ মাইনাস এম জি এক্স আর ওই যে প্লাস এম জি এক্স, তাহলে এইটা কাটাকাটি কি পড়ে থাকলো, এম জি এইচ এটা পড়ে থাকলো, ওকে। তাহলে এটা কোন পয়েন্টে, ও আচ্ছা সরি সি পয়েন্টে, সি পয়েন্ট। এবার বস্তু যখন এখানে এসে পৌঁছাবে, বস্তুটা যখন বি বিন্দুতে এসে পৌঁছাবে, এখানে এসে যখন পৌঁছালো, যখন ভূমিতে, যে মুহূর্তে ভূমিতে এসে আঘাত করতেছে, হিট করতেছে, সেই মুহূর্তে তার বেগ হচ্ছে ভি, সেই মুহূর্তে তার বেগ হচ্ছে ভি, কি ক্লিয়ার? যখনই ভূমিতে আঘাত করতেছে ঠিক ওই মুহূর্তে, আঘাত করার মুহূর্তে বেগ ভি, তাহলে তখন এইচ কত, তখন এইচ হচ্ছে 0। তাহলে এবার বি বিন্দুতে ইপি এম জি এইচ 0 আর ই কে হচ্ছে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, আর এবার হাফ এম ভি স্কয়ার হবে এইখান থেকে এইচ দূরত্ব অতিক্রম করে আসছে, তাহলে ভি স্কয়ার হবে ইউ স্কয়ার মানে 0 স্কয়ার 2 জি এইচ, তাহলে 2 কাটাকাটি এম জি এইচ, 2 কাটাকাটি এম জি এইচ। তাহলে এবার ই ইকুয়াল টু ইপি প্লাস ইকে, ইপি প্লাস ইকে, তাহলে যোগ করলে কি পাবো, এম জি এইচ। তাহলে যে কোনো মুহূর্তে দেখো 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 যে কোনো মুহূর্তে টোটাল মেকানিক্যাল এনার্জি এম জি এইচ, এম জি এইচ, এম জি এইচ, তাহলে এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। অতএব টোটাল যান্ত্রিক শক্তি এ পয়েন্ট, টোটাল যান্ত্রিক শক্তি বি পয়েন্ট, টোটাল যান্ত্রিক শক্তি সি পয়েন্টে সমান, এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্টের যান্ত্রিক শক্তি সমান, বুঝতে পারছো? ওকে, 9 10 এর হিসাব নিকাশ তো ভদ্রতার খাতিরে দেখালাম, ঠিক আছে। একটা ছোট্ট ম্যাথ করো তো, 30 মিটার উচ্চতা হতে কোনো বস্তুকে জাস্ট ফেলে দেওয়া হলো,
কোনো বস্তুকে ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো। ভূপৃষ্ঠতে কত উচ্চতায়? ভূপৃষ্ঠতে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে? বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে? বলো পারবা কিনা? করছো তুমি 9 10-এ করছো। একটা বস্তুকে এই উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে, এই উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়া হয়েছে মানে আদিবেগ 0, কিন্তু নিক্ষেপ করা হয়নি। যে এত বেগে নিক্ষেপ করছি তা কিন্তু বলেনি, ফেলে দেওয়া হয়েছে। বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে? ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়? ধরলাম ভূপৃষ্ঠ থেকে x উচ্চতায়, এই পয়েন্টে, ধরো এই পয়েন্টে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে বস্তু অতিক্রম করে আসছে এতটুকু দূরত্ব, দ্যাট ইজ h - x। ঠিক আছে, আমার x বের করতে হবে। তাহলে এই পয়েন্টে কি বলছে? বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে বিভব শক্তি ইপি, গতিশক্তি ই কে, বিভব শক্তি হবে গতিশক্তির দ্বিগুণ। তাহলে ইপি হচ্ছে mgh, দেখো mgh, তো h কত? h হচ্ছে x, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কত? x, এই পয়েন্টে। আর 2 ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, ইকে হাফ এম ভি স্কয়ার, এম এম কাটাকাটি। তাহলে জি এক্স 2 কাটাকাটি ভি স্কয়ার। ঠিক আছে, 2 কাটাকাটি ভি স্কয়ার, ভি স্কয়ার এই পয়েন্টে আদিবেগ 0, এই পয়েন্টে অর্জিত বেগ ভি। তাহলে ভি স্কয়ার হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2g h - x। তো ইউ এর মান তো 0, তাহলে জি এক্স এটার মান 0। তাহলে 2gh - 2gx। এবার 2gxটাকে এই পাশে নিয়ে আসো, 3gx 2gh, g আর g কাটাকাটি। আমাদের লাগবে x এর মান, x হচ্ছে 2h/3। তাহলে 2h এর মান 30 মিটার ডিভাইডেড বাই 3। তাহলে 3 10 কে 30, 10 গুণ 2 20 মিটার। ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় এই ঘটনাটা ঘটবে। কি ক্লিয়ার? বুঝতে পারছো? এগুলার কিন্তু অনেক শর্টকাট আছে, এটা কিন্তু শর্টকাটে করা যায়। কিন্তু কথা হচ্ছে কি, শর্টকাট সবসময় তোমার সাথ দিবে না, কারণ এই ম্যাথের 3-4টা টাইপের শর্টকাট আছে। এইটা হলে এইটা হবে, এইটা হলে এই সূত্র হবে। মানে শর্টকাট মানে কি? সূত্র। আমার মনে হয় সূত্রের চেয়ে এই জিনিস ইজি। শর্টকাট তোমার মানে মানে তুমি ভুলে যাবা, মনে থাকবে না। তো এই কারণে নিয়ম মাফিক করো, ওটাই ইজি, ওটাই সহজ। এর চেয়ে সহজ জিনিস নেই, এর চেয়ে সহজ জিনিস নেই। কি কথা বুঝছো? ওকে, এমনি ম্যাথটা আমি গেস করে উত্তর বলে দিতে পারি। সেটা হচ্ছে টোটাল হাইট হচ্ছে 30, টোটাল হাইট হচ্ছে 30। বলছে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে বিভব শক্তি যদি 1 ভাগ হয়, গতিশক্তি বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে বিভব শক্তি ইপি, ইপি গতিশক্তি ই কে, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তার মানে টোটালটা যদি 3 ভাগ হয়, 3 ভাগ হয়, তাহলে ইপি পাবে 2 ভাগ আর ইকে পাবে 1 ভাগ। বলো বুঝলা কিনা? বলা হচ্ছে ধরো বিভব আর গতিশক্তি 2 ভাই, বাপের জমি ভাগ করে দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে যে বিভব পাবে গতি যা পাইছে তার দ্বিগুণ। ঠিক আছে, তাহলে টোটাল কয় ভাগ? টোটাল কয় ভাগ? 3 ভাগ। তো 3 ভাগের মধ্যে বিভব পাইছে দ্বিগুণ আর গতিশক্তি পাইছে 1 গুণ। কি বুঝলা? তাহলে এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এই টোটাল হাইটকে 3 ভাগ করে ফেলি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 3 ভাগ করে ফেলি। এই যে 3 ভাগ করলাম, তাহলে কি হবে? বিভব হবে 2 গুণ, বিভব হবে 2 গুণ, গতি হবে 1 গুণ। তাহলে এই যে নিচে নামলে এতটুকুর জন্য, এতটুকু অতিক্রম করার জন্য গতিশক্তি নিচে নামছে, আর ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতার জন্য, সেই উচ্চতার জন্য হচ্ছে বিভব শক্তি। তাহলে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার জন্য বিভব শক্তি, তাহলে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা থাকবে এই যতটুকু উচ্চতা নামছে তার দ্বিগুণ উচ্চতা। তো তাই হয়েছে।
দেখো তাই হয়েছে, এটা 20 মিটার আর এটা 10 মিটার, তাই হয়েছে। কি বুঝতে পারছো? ওকে, তো চলো এবার ম্যাথ করার জন্য কাজ শক্তি উপপাদ্য কিভাবে খাটাবো, ম্যাথ করার জন্য কাজ শক্তি উপপাদ্য কিভাবে খাটাবো, এই জিনিসটা বুঝতে হবে। আমরা যখন ম্যাথ করতে চাই কাজ শক্তি উপপাদ্য আমরা কিভাবে খাটাবো। ধরো কোনো একটা বস্তুর উপর অনেকগুলো বল কাজ করতেছে, এই একটা বস্তু, তার উপর অনেকগুলো বল কাজ করতেছে, ক্রিয়ারত বল F1, ক্রিয়ারত বল F2, ক্রিয়ারত বল F3, অনেকগুলো বল কাজ করছে। ফলে বস্তুটা এইখান থেকে ধরো এখানে গিয়ে পৌঁছাইছে, ফলে বস্তুটা ধরো এখান থেকে এখানে গিয়ে পৌঁছাইছে। তাহলে কতটুকু সরণ হয়েছে? এস পরিমাণ সরণ হয়েছে, এস পরিমাণ সরণ হয়েছে। তো এবার আমার কি করতে হবে, এই ক্ষেত্রে যতগুলো বল দ্বারা কাজ হয়েছে সবগুলো বল দ্বারা কাজের সমষ্টি নিতে হবে। সবগুলো, একটা নিলে হবে না, সবগুলো বল দ্বারা কাজের সমষ্টি নিব। কিভাবে নিব? যদি পরিবর্তনশীল বল হয়, তাহলে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন এফ ডিএস কস থিটা। যদি পরিবর্তনশীল বল হয় তাহলে ইন্টিগ্রেশন করব এফ ডিএস কস থিটা। যদি ধ্রুব বল হয় ডাইরেক্ট এফ এস কস থিটা, ঠিক আছে। যদি স্প্রিং বল হয় তাহলে হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। মানে যত ধরনের যত বল আছে সব বল আমি যোগ করতে থাকবো, সব বল দ্বারা কাজ যোগ করতে থাকবো। যোগ করে যা হবে সেটা সমান সমান হবে ডেল ইকে। ডেল ইকে মানে কি? হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অর্থাৎ শেষে গিয়ে তার অর্জিত বেগ ভি আর ইনিশিয়ালি তার বেগ ছিল ইউ। তাহলে যতগুলো বল, পরিবর্তনশীল বল, ধ্রুব বল, স্প্রিং বল, মানে যে ধরনের যে বল, সবগুলো বল দ্বারা কাজের সমষ্টি নিব, নিয়ে সেটাই হবে গতিশক্তির পরিবর্তন। ম্যাথ করার সময় এই কাজটা করব। কোনো একটা বলকে কিন্তু বাদ দেওয়া যাবে না। ধরো 3টা বল আছে আমার এখানে, 3টা বল দ্বারা কাজ যোগ করে নিতে হবে, কোনো একটাকে বাদ দেওয়া যাবে না কিন্তু। কি ক্লিয়ার? এবার আসো, যদি আমি শক্তির সংরক্ষণশীলতা দিয়ে করি, যান্ত্রিক শক্তির নিত্যতা দিয়ে করি, যান্ত্রিক শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা, যদি শক্তির সংরক্ষণশীলতা দিয়ে ম্যাথ করি তাহলে তখন আমরা কি করব? তখন হচ্ছে, ধরো আমি একটা হেলানো তল দিয়ে তোমার বুঝাই। ধরো এটা হেলানো তল, তো তুমি কোন তলের সাপেক্ষে সূত্র লিখবা সেই তলটা আগে সিলেক্ট করবা। ধরো এটা হচ্ছে আমার তল, প্রসঙ্গ তল। ধরো বস্তুটা এখানে ছিল, এটা ইনিশিয়াল পয়েন্ট, বস্তুটা এখানে আসছে, এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। তাহলে এটা ইনিশিয়াল, ধরো এ বিন্দু, এটা ফাইনাল, ধরো এটা বি বিন্দু। তাহলে কি হবে? ভালো করে শোনো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এই বিন্দুর যান্ত্রিক শক্তি আর এই বিন্দুর যান্ত্রিক শক্তি সমান সমান। এ বিন্দুর যান্ত্রিক শক্তি মানে বিভব শক্তি গতিশক্তির যোগফল, এইটা সমান সমান বি বিন্দুর যান্ত্রিক শক্তি, এটা হবে ই এ। এই বিন্দুর বিভব শক্তি প্লাস গতিশক্তি, এই যে ই কে প্লাস ইপি, এটাই হচ্ছে ই এ। এই পয়েন্টে যখন আসবে তখন ই কে প্লাস ইপি, এটাই হবে ই বি। ওকে, তাহলে এই পয়েন্টের শক্তি আর এই পয়েন্টের শক্তি সমান সমান হবে যদি রাস্তার মাঝে কোনো ধরনের কোনো বাধা টাধা না থাকে। ঠিক আছে, অবশ্যই এই পয়েন্টের যান্ত্রিক শক্তি এই পয়েন্টের যান্ত্রিক শক্তি সমান সমান হবে যদি এ থেকে বিতে এই যে রাস্তা, এই রাস্তার মাঝখানে কোনো ঘর্ষণ না থাকে, কোনো বাধা না থাকে, কোনো গতি সৃষ্টিকারী বল বা কোনো গতির প্রতিরোধকারী বল এগুলো যদি না থাকে তাহলে এটা হবে। কিন্তু যদি কোনো ধরনের কোনো বল থাকে রাস্তার মাঝখানে যদি বাধা টাধা বল থাকে তাহলে কি হবে? তাহলে শক্তি বিয়োগ বা যোগ হবে। এই যে বিয়োগ বা যোগ হবে। বাধা বলে কাজ মানে বল দ্বারা কাজ, ঠিক আছে। সেই বল দ্বারা কাজটা আমরা বিয়োগ করব, বা যোগ করব। কখন বিয়োগ করব, কখন যোগ করব? যদি দেখি গতি সৃষ্টিকারী বল দ্বারা কাজ, গতি সৃষ্টিকারী বল সে তোমার শক্তি দিবে, আর বাধা দানকারী বল দ্বারা কাজ, তাহলে বাধা দানকারী বল তোমার কাছ থেকে শক্তি নিয়ে নিবে।
তাহলে তুমি এ বিন্দুতে এই শক্তিটা নিয়ে আসতেছিলা, তাহলে বি বিন্দুতে শক্তি কত থাকবে? ধরো এই শক্তিটা হচ্ছে 100 জুল, বি বিন্দুতে 100 জুল থাকার কথা যদি রাস্তার মাঝখানে কেউ না থাকে, 100 সমান সমান 100 হবে। কিন্তু যদি এমন হয় রাস্তার মাঝখানে কেউ তোমার 20 জুল শক্তি দিল, তাহলে কি হবে? তাহলে কি তুমি বি বিন্দুতে 100 জুল শক্তি নিয়ে আসবা না? কত নিয়ে আসবা? 120। তাহলে 120 মিলাবা কেমনে? 100 যোগ 20 সমান সমান 120। অথবা এমন হইল রাস্তার মাঝখান থেকে কেউ তোমার কাছ থেকে -20 জুল নিয়ে নিল, আর কি 20 জুল শক্তি নিয়ে নিল। ধরো বাধাদানকারী বল, ঘর্ষণ, ফ্রিকশন শক্তি নিয়ে নিল, তাহলে কি হবে? তাহলে 100 থেকে 20 বিয়োগ করে দিব, যা থাকবে সেটা হবে বি বিন্দু শক্তি। তাহলে সেটা কি 100 না, সেটা 80। কি ক্লিয়ার? তাহলে এই কারণে আমরা কি করব? শক্তি যোগ করব বা বিয়োগ করে দিব। শক্তি কি করব? যোগ করব বা বিয়োগ করে দিব। তাহলে সেটা বুঝে বুঝে কোন ধরনের বল আছে সেটা চিনে, যদি দেখি গতি সৃষ্টিকারী বল যোগ করে দিব। ঠিক আছে, গতি সৃষ্টিকারী বলের জন্য যোগ করে দিব। তাহলে এখানে আমি লিখে দিলাম শক্তি। শক্তি তাহলে এটা হচ্ছে ব্যয়িত শক্তি বা অর্জিত শক্তি। শক্তি তাহলে ব্যয়িত হলে বিয়োগ আর অর্জিত হলে যোগ। ব্যয়িত হলে বিয়োগ, অর্জিত হলে যোগ। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ম্যাথ করার নিয়ম। এবার আমি যে কোনো ম্যাথ এই নিয়মে করতে পারবো, এই নিয়মে করতে পারবো, কোনো ব্যাপার না, যে কোনো ম্যাথ। তো চলো এবার তাহলে আমরা দু একটা ম্যাথ করি দেখি। কাজ শক্তি উপপাদ্য এবং যান্ত্রিক শক্তি নিত্যতা, এটাই হচ্ছে এই অধ্যায়ের আমাদের মূল জিনিস। আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য এটাই আমাদের লাগবে। সৃজনশীল প্রশ্নের জন্য এটাই আমাদের লাগবে। বলা হচ্ছে একটি বুলেট একটি 50 গ্রাম ভরের বুলেট, একটি 50 গ্রাম ভরের বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে কোনো দেওয়ালে প্রবেশ করে, কোনো দেওয়ালে প্রবেশ করে 50 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যায়। এত বেগে বের হয়, দেওয়ালে প্রবেশ করে 50 মিটার পার সেকেন্ড বেগে বের হয়। দেওয়ালের বাধাদানকারী বল, দেওয়ালের অবশ্যই দেওয়াল বুলেটকে বাধা দিবে, তাই না? নাকি গতি সৃষ্টি করে দিবে? দেওয়ালের মধ্যে যদি বুলেট ঢোকে তাহলে গতি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? হ্রাস পাবে, তাহলে বাধা। তাহলে দেওয়ালের বাধা দানকারী বল বা গতি প্রতিরোধকারী বল, বাধা দানকারী বল বা গতি প্রতিরোধকারী বল, এটা হচ্ছে 4 × 10⁻³ নিউটন হলে দেওয়ালের বেধ কত? দেওয়ালের বেধ কত? দেখো তুমি কিন্তু এই ম্যাথ করছো, তোমার কাছে এই ম্যাথ কিন্তু চেনা চেনা, তাই না? এই ম্যাথ তোমার কাছে চেনা চেনা না? তাহলে চেনা চেনা হলে চট করে ফেলো তো। নাও, তোমার করার জন্য আমি 1 মিনিট সময় দিলাম। এই ম্যাথটা তোমার খুবই চেনা চেনা ম্যাথ, করো।
একজন জিজ্ঞেস করছে বেদ মানে কি পুরুত্ব? বেদ মানে পুরুত্ব, ইয়েস, বেদ মানে পুরুত্ব। ওকে ওকে ওকে, করছো না? করছো কি না বলো? দেখো, এই ম্যাথ নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের ম্যাথ। তো ভাই কেন কাজ ক্ষমতা শক্তি অধ্যায় করাচ্ছেন? শোনো, আমি তোমার একটা কথা কই। এই অধ্যায়ের ম্যাথের একটা ঝামেলা আছে। আমাদের অনেক স্টুডেন্টদের এইটা হচ্ছে, মনে করো যে টেন্ডেন্সি বা এরকম আর কি চিন্তা ভাবনা, যে প্রশ্ন পড়ে আগে বুঝতে চাই যে এটা কোন অধ্যায়ের ম্যাথ। আচ্ছা, তোমার পরীক্ষায় যখন ম্যাথ আসবে, ধরো আমি তোমাকে যখন এই ম্যাথটা করতে দিব, তখন তুমি কিন্তু কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের কনসেপ্ট, কাজ শক্তি উপপাদ্য, যান্ত্রিক শক্তি নিত্যতা, এগুলা দিয়ে চিন্তা করবা। তোমার কিন্তু নিউটনের বলবিদ্যা অধ্যায়ের যে সূত্র, ওইটা কিন্তু মাথায় আসবে না। কারণ তুমি ভাববা ভাই তো এগুলো কাজ ক্ষমতা শক্তি অধ্যায়তে করাইছে, তাহলে তো কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের কনসেপ্ট দিয়ে করতে হবে। শোনো, কাইনেমেটিক্সের আসলে কোনো নির্দিষ্ট অধ্যায় হয় না। এই যে কাজ ক্ষমতা শক্তি পর্যন্ত, ভেক্টর থেকে শুরু করে কাজ ক্ষমতা শক্তি পর্যন্ত আমরা যে যত কটা অধ্যায় পড়ছি, সবগুলো অধ্যায় ঘুরে ফিরে একসাথে, সবগুলো অধ্যায় ঘুরে ফিরে একসাথে। নিউটনের বলবিদ্যার সাথে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় তেমন কোনো পার্থক্য নেই আসলে। এই দুইটা অধ্যায় একসাথে মিশাই দেওয়া যায়। কারণ এই ম্যাথটা আমি নিউটনের গতিসূত্র দিয়ে করতে পারি, কাজ শক্তি উপপাদ্য দিয়ে করতে পারি, যান্ত্রিক শক্তি নিত্যতা দিয়ে করতে পারি। আমি এই ম্যাথটা আমি তোমাকে এখন 3 ভাবে করে দেখাবো। ঠিক আছে, 3 ভাবে করে দেখাবো। তুমি পরীক্ষা আসলে তোমাদের অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা আমি দেখছি, পরীক্ষায় যখন ম্যাথ আসে তখন তুমি খোঁজো যে এটা কোন অধ্যায়ের ম্যাথ, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় নাকি এটা নিউটনের বলবিদ্যা অধ্যায় নাকি এটা ভেক্টর অধ্যায়, এভাবে তুমি খোঁজো। তো শোনো, ম্যাথের কপালে কি লেখা থাকে যেটা নিউটনের বলবিদ্যা অধ্যায়ের ম্যাথ? বলো, ম্যাথের কপালে লেখা থাকে নিউটনের বলবিদ্যা? তোমার যে 8টা কোশ্চেন থাকবে মানে কোশ্চেনে, তখন কি লেখা থাকবে যেটা নিউটনের বলবিদ্যা অধ্যায়, এটা কাজ ক্ষমতা শক্তি? লেখা থাকবে না। তাহলে তুমি যেভাবে করতে চাও করবা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, 3 নিয়মে আমরা করতে পারি। আমি তোমাকে এখন বহুত ম্যাথ করাবো এবং সবগুলো ম্যাথ করাবো তোমাকে 3 নিয়মে। তোমার চিন্তার দরজা খুলে দেওয়াটাই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, আমি একটা ম্যাথ করে দিলেই তোমার চিন্তার দরজা খুলে যাবে, কিন্তু আমি আরো কয়েকটা ম্যাথ তোমাকে প্র্যাকটিস করাই দিব। এখন চিন্তার দরজা খুলে দিতে হবে যে আমি এই টাইপের ম্যাথ 3 নিয়মে করতে পারি। এবার কোন নিয়মে করলে কিভাবে করতে হবে, প্রথমে আসো নিউটনের সূত্র দিয়ে। প্রথমে আসো নিউটনের সূত্র দিয়ে। নিয়ম 1, নিউটনের সূত্র দিয়ে। যদি আমি নিউটনের সূত্র দিয়ে করি, দেখো এটা হচ্ছে দেওয়াল, দেওয়াল। তাহলে দেওয়ালের মধ্যে বুলেটটা যাচ্ছে, এই যে বুলেট, বুলেটটা গিয়ে যখন বের হয়ে যাচ্ছে, তখন সে কত বেগ নিয়ে বের হয়ে যাচ্ছে? কত বেগ? 50 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে ভি হচ্ছে 50। আর আদি বেগটা কত? আদি বেগ ইউ হচ্ছে 300। ওকে, দেওয়ালের পুরুত্ব এটাই আমাদের চাইছে, দেওয়ালের বেদ বা পুরুত্ব এটাই আমাদের দরকার। আর দেওয়ালের মধ্যে বুলেটটা, দেখো এই যে বুলেটটা যখন দেওয়ালের মধ্যে যাচ্ছিল, তখন এই বুলেটটা কিন্তু বাধার সম্মুখীন হয়েছে, তাই না? তাহলে দেওয়ালের মধ্যে বাধার সম্মুখীন হয়েছে, যে বিপরীত দিকে সে বাধার সম্মুখীন হয়েছে। তাহলে কি পরিমাণ বাধার সম্মুখীন হয়েছে? এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ইকুয়াল টু এম এ আমাদের কি লাগবে? আমাদের লাগবে এস। তো এস কোথায় আছে? এফ ইকুয়াল টু এম, এটাই মূল সূত্র। ঠিক আছে, বাধাদানকারী বল এফ, এফ ইকুয়াল টু এম এ। এম হচ্ছে বুলেটের ভর, এ হচ্ছে ত্বরণ। তো এখন আমার কথা হচ্ছে কি, এখানে এস কোথায়? এস আছে এর মধ্যে, এস এর মধ্যে লুকানো আছে। কিভাবে? এফ ইকুয়াল টু এম, নিউটনের সূত্র দিয়ে করবো না? নিউটনের সূত্রটা লিখে ফেলছি। কি বুঝছো? নিউটনের সূত্র দিয়ে করবো, এটা বলছি না? নিউটনের সূত্রটা লিখে ফেলছি তো। তাহলে এফ ইকুয়াল টু এম এ, এম বসালাম, এ, এ মন্দন। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, মনে আছে? তাহলে 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, টু এ এস এটা ইকুয়াল টু, সরি, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে সেটা এখানে বসে দিই, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, যেহেতু মন্দন এই কারণে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে এসটা বের করা। হয়ে গেছে, এস বের করা। এফ এর মান বাধাদানকারী বল 4 ইন্টু 10⁻3, বুলেটের ভর 50 গ্রাম, তাহলে 50 গুণ 10⁻³ ইউ স্কোয়ার 300 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার 50 স্কোয়ার
ডিভাইডেড বাই 2 ইন্টু এস, এস এর মানটাই আমরা এখন বের করতে চাই। অতএব এস এর মানটা এটা আমরা বের করতে চাই। তাহলে 50 এক্সপোনেনশিয়াল ফাংশন -3, 50 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 গুণ 300 স্কোয়ার -50 স্কোয়ার। তোমরা অনেকে হয়তো ভেঙে ভেঙে করছো, ওই একই জিনিস, কোনো সমস্যা নেই। এইটা ভাগ 4 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 ইন্টু 2, তাহলে 0.546875 এত মিটার। এই কি ক্লিয়ার? না ভাই, ক নম্বরের কোশ্চেন দেখলেই বোঝা যায় যে কোন অধ্যায়ের ম্যাথ মাইট দিব। এখন কোশ্চেন মনে করো যে খিচুড়ি পাকানো থাকে কোশ্চেন। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ম্যাথে কতে দিয়ে দেয় আদর্শ গ্যাস কাকে বলে, বুঝলা? এত সহজ। অর অর 2 নম্বর প্রসেস কিভাবে করব? যা মনে চাই। কাজ শক্তি উপপাদ্য, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে কাজ শক্তি উপপাদ্য দিয়ে করব। বলো, কাজ শক্তি উপপাদ্য দিয়ে করার সময় তোমার কি বলছিলাম? কি বলছিলাম তোমাকে? বস্তুর উপর কতগুলো বল কাজ করতেছে দেখবা, কতগুলো বল কাজ করতেছে দেখবা, সেই বল দ্বারা কৃত কাজের সমষ্টি হবে গতি শক্তির পরিবর্তন। ক্লিয়ার? তাহলে দেখো, তাকাও, এটা হচ্ছে দেওয়াল। এই দেওয়ালের মধ্যে বুলেট যাচ্ছে, দেওয়ালের মধ্যে বুলেট এখান থেকে প্রবেশ করা শুরু করছে, দেওয়ালের মধ্যে বুলেট এখান থেকে ভেদ করে বের হয়ে গেছে, এখান থেকে ভেদ করে বুলেটটা বের হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ইউ, এই বেগটা হচ্ছে ভি ডট ডট ডট। এবার এইখানে ধরো বুলেটটাকে আমি একটু আঁকলাম, যখন বুলেটটা এখানে ছিল আঁকলাম। তাহলে এর উপর ক্রিয়ারত বল দেখি তো কতগুলো বল কাজ করতেছে। একটা হচ্ছে দেওয়ালের বাধা দানকারী বল, বাধা দিচ্ছে। তাহলে গতি এইদিকে, বাধা দিচ্ছে এইদিকে, দেওয়ালের বাধা দানকারী বল এফ। ওকে, ডান। দেওয়ালের বাধা দানকারী বল। আচ্ছা, এই বুলেটের কি ওজন আছে না, একটা ওয়েট আছে না, আছে কিনা? ইয়েস আছে। তাহলে এর ওয়েট কাজ করতেছে নিচের দিকে, ওজন দ্যাট ইজ এমজি নিচের দিকে। এই দুইটা বল আছে, আর কোনো বল কিন্তু পাচ্ছি না, আর কোনো বল কিন্তু পাচ্ছি না। আর সরণ এইখান থেকে এই পর্যন্ত, এইটা হচ্ছে সরণ, এই সরণটা হচ্ছে এস, এই সরণটা হচ্ছে এস। তাহলে আমি কি বলছিলাম তোমাকে, যতগুলো বল থাকবে সবগুলো বল দ্বারা কাজের সমষ্টি তুমি এক পাশে নিবা, অন্য পাশে ভাই গতিশক্তির পরিবর্তন নিবা। তুমি খুঁজে দেখো, এখানে এই দুইটা বলই আমি পাইছি, একটা হচ্ছে বুলেটের ওয়েট আর একটা হচ্ছে দেওয়ালের মধ্যে তার বাধা দানকারী বল। এই দুইটা বলই কিন্তু আমি এখানে পাচ্ছি। তাহলে দেওয়ালের বাধা দানকারী বল কোন দিকে? যেদিকে গতি তার বিপরীত দিকে, গতির বিপরীত দিকে এফ, আর ওয়েট এমজি, এই দুইটা বল দ্বারা কাজের সমষ্টি। তাহলে আমরা কি নিব? সামেশন অফ ওয়ার্ক ইকুয়াল টু সামেশন অফ ডেল ই কে, গতিশক্তির পরিবর্তন। আসো বোর্ডে দেখো, সামেশন অফ ওয়ার্ক কয়টা বল? দুইটা বল, দুইটা বল, ভালো করে বুঝবা, কয়টা বল? দুইটা বল। কোন বল? এফ আর এস, মানে এফ বল আর এমজি বল। তাহলে এফ এস বল দ্বারা কাজ, তাহলে এফ এস কস কত ডিগ্রি? বাধাদানকারী বল দ্বারা কাজ, বাধাদানকারী বল এফ। সরণ এখান থেকে এই পর্যন্ত এস, বলো এফ এস কস কত ডিগ্রি? কস কত? বলো 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 বলো। এস কস 180 ডিগ্রি। দেখো এফ আর এস পরস্পরের বিপরীতে, তাই না? তাহলে আমরা বাধাদানকারী বল দ্বারা নিলাম, শেষ না? শেষ হয়নি। ওজন দ্বারাও নিতে হবে, ওজন দ্বারা কাজটাও নিতে হবে, ওজন এমজি, এমজি দ্বারা কাজটাও নিতে হবে। তাহলে এমজি, এমজি এস কস কত ডিগ্রি? এমজি নিচের দিকে আর এস এইদিকে, এমজি আর এস এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? দেখো, বলো বলো বলো। 90 ডিগ্রি। ঠিক আছে, এই কারণে এটা না নিলেও চলে, জিরো, এটা বাদ। ঠিক আছে, এটা জিরো বাদ, না নিলেও চলে। তাহলে এমজি দ্বারা কাজ জিরো, ওজন দ্বারা কাজ জিরো। এবার ই কে হচ্ছে হাফ এম বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এবার মানগুলো বসায় দাও। এফ এর মান কই? 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3, সরি 10 টু দি পাওয়ার 3। এস এর মান বের করতে চাই, cos 180 মাইনাস, এটা সমান সমান হাফ এম, বুলেটের ভর 50 গ্রাম, তাহলে 50 গুণ 10 টু দি পাওয়ার -3 ভি স্কয়ার, ভি কত? 50 মাইনাস ইউ স্কয়ার, ইউ কত? 300, এই যে ইউ কত? 300। শেষ। তোমার বিশ্বাস না হলে এস এর মানটা বের করে দেখো, 0.5468 মিটার। দেখো, এটা না পাইলে কি বলছে, দেখো এটা পাও কিনা। তাহলে আমরা কোন মেথড দিয়ে করলাম এটা, বলো কোন মেথড?
এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য মেথড। দেখো তো কত ইজি না। তাহলে কাজ শক্তি সবসময় আমি যে যে মানে মূল যে লাইনটা বলতেছি, কি ওয়ার্ড যা বলতেছি তা মাথায় রাখবা। নিউটনের সূত্র দিয়ে করতে গেলে F = ma খাটাবা। কাজ শক্তি উপপাদ্য দিয়ে করতে গেলে যতগুলো বল আছে অ্যানালাইসিস করে বল দ্বারা কাজ এক পাশে যোগ করতে থাকবা, অন্য পাশে গতিশক্তির পরিবর্তন লিখবা, ম্যাথ হয়ে যাবে। তোমার নিজের ম্যাথ করা লাগবে না, ম্যাথ তোমার দিয়ে ম্যাথটা করায় নিবে। ঠিক আছে, ম্যাথ তোমার দিয়ে ম্যাথটা করায় নিবে। এমডি শিহাব হাসান বলছে ভাইয়া ঘুম আসছে, এত তাড়াতাড়ি ঘুমাবা কেন? বলো এত তাড়াতাড়ি তুমি কেন ঘুমাবা? এবার আর একটা প্রসেস, এটা করেই শেষ। এটা হচ্ছে শক্তির নিত্যতা, শক্তির মানে যান্ত্রিক শক্তির নিত্যতা। বলো যান্ত্রিক শক্তির নিত্যতা দিয়ে করার উপায় কি? যান্ত্রিক শক্তির নিত্যতা দিয়ে, নিত্যতা, ঠিক আছে। এই হচ্ছে দেওয়াল, এইটা হচ্ছে বুলেট। তাহলে বুলেট এখান থেকে এইখানে, বুলেট এখান থেকে এখানে গেছে। এখানে তার বেগ কত ছিল? 300। এখানে বেগ 50 মিটার/সেকেন্ড। এস বের করতে চাই। দেওয়ালের বাধা দানকারী বল F 4 × 10³ নিউটন দেওয়া আছে, আর বুলেটের ভর M দেওয়া আছে 50 গ্রাম, তাই তো? তাহলে 50 × 10⁻³ কেজি। এই তো তথ্য। দেওয়ালের বাধা দানকারী বল দেওয়া আছে, বুলেটের ভর দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, কত বেগে দেওয়াল থেকে বেদ করে বের হয়ে গেছে দেওয়া আছে। বের করতে হবে দেওয়ালের পুরুত্ব, ঠিক আছে। এইবার আসো, এবার আমাদের কি বের করতে হবে? এবার আমাদের বের করতে হবে দেওয়ালের বাধা দান, দেওয়ালের পুরুত্ব বা বেদ। কি মেথডে বের করব? কোন মেথডে বের করব? মেথড হচ্ছে যান্ত্রিক শক্তি নিত্যতা। তাহলে কেউ লিখবা না, সবাই পড়ে থাকো। ভাই এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, এই পয়েন্টের ইনিশিয়াল এনার্জি আর এই পয়েন্টে ফাইনাল এনার্জি সমান সমান হতো ই ইনিশিয়াল সমান সমান ই ফাইনাল হতো যদি রাস্তার মাঝখানে কেউ না থাকতো। রাস্তার মাঝখানে কোনো বাধা বল গতির বিপরীতে বা গতির দিকে কোনো বল না থাকতো। বলো তো ইনিশিয়াল এই পয়েন্টের শক্তি আর এই পয়েন্টের শক্তি সমান সমান হবে? বলো, ভাবনা চিন্তা করে বলো। না, হবে না। কেন হবে না? বলো কেন হবে না? কারণ কারণ রাস্তার মাঝখানে বাধা আছে। কই সে বাধা? কই? এই যে F বলের বাধা। কোন বাধা? F বলের বাধা। তাহলে F বলের বাধা আছে, তাহলে বাধা বলের জন্য কি হবে? কিছুটা শক্তি খরচ হয়ে যাবে। তাহলে আমি তোমারে বলছিলাম রাস্তার মাঝখানে দেখবা ডাকাত পড়ছে কিনা। রাস্তার মাঝখানে যদি ডাকাত পড়ে তাহলে সেই ডাকাত তোমার কাছ থেকে মূল্যবান সম্পত্তি নিয়ে নিবে, অর্থাৎ শক্তি নিয়ে নিবে। তাহলে এই যে ডাকাত পড়ছে, গতি তোমার এই দিকে, গতির বিপরীত দিকে বল, তাহলে গতির বিপরীত দিকে বল, তাহলে তো শক্তি নিয়ে নিবে, শক্তি খরচ করে নিবে। তাহলে ব্যয়িত শক্তি কি হবে? ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তি বিয়োগ করে যা থাকবে সেটা হচ্ছে ই ফাইনাল। এবার সবাই একটু বোর্ডে তাকাও, দেখো ই ইনিশিয়াল এই পয়েন্টের শক্তি জাস্ট ½ m² ½ m²। কোনো বিভব শক্তি আছে কিনা? বিভব শক্তি নিবা, এইখানে দেখো এই উচ্চতাটা যা, এইখানেও এই উচ্চতাটা তাই, তাহলে বিভব শক্তি নিতে পারো, নাও। আচ্ছা নাও, ধরো বিভব শক্তি mg/h, ধরো এই উচ্চতাটা h নিলা, মাইনাস ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তি পরে, আগে আসো ফাইনাল এই পয়েন্টে এনার্জি, এই পয়েন্টে ½ mv² প্লাস mg/h, এই যে উচ্চতা, এই তলের সাপেক্ষে, এই তলের সাপেক্ষে যদি চিন্তা করো তাহলে এই তলের সাপেক্ষে উচ্চতা এটা। কেউ যদি মনে করো ভাই আমি এইটারে তল চিন্তা করব, এইটা আমার প্রসঙ্গ তল, ওকে, এইটারে প্রসঙ্গ তল চিন্তা করলে এর বিভব শক্তি 0, এখানেও বিভব শক্তি 0, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে দুই পাশ থেকে এইটা আর এইটা বাদ, লিখলেও চলে না লিখলেও চলে। এইবার ব্যয়িত শক্তি বাদ যাবে। তো এই যে বলটা, এই বল দ্বারা কৃতকাজে যে শক্তিটা খরচ হবে সেই শক্তিটাই বাদ যাবে। তাহলে এই বল দ্বারা কৃতকাজে ব্যয়িত শক্তির মান বলবা, শক্তির মান, জাস্ট ব্যয়িত শক্তির কৃতকাজের জাস্ট মান বলবা। তাহলে এইটা বল আর এইটা সরণ, তাহলে বল গুণ সরণই হচ্ছে কাজ বা মানে শক্তি আর কি। তাহলে F/s। অনেকে বলতো ভাই cos যে 180 ডিগ্রি নিলাম না, cos যদি 180 ডিগ্রি লেখো তাহলে কিন্তু এখানে প্লাস দিতে হবে, নাহলে এখানে মাইনাস দিলা
আবার cos 180 জন্য আবার একটা মাইনাস, তো যোগ হয়ে গেল, তো শক্তি তো যোগ হয়ে গেল। শক্তি কি যোগ হবে? শক্তি তো বাদ যাবে, বিয়োগ হবে। তাহলে এখানে বিয়োগ দিলে এখানে cos 180 লিখবা না, আর যদি বিয়োগ না দাও যোগ দাও তাহলে cos 180 লিখবা। কি ক্লিয়ার? তাহলে এবার মান বসাই দাও, আসো মান বসাও। হাফ এম এর মান, এম 50 গুণ 10 টু দি পাওয়ার -3 ইউ স্কয়ার 300 স্কয়ার মাইনাস এফ 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এস এর মান বের করতে চাই। হাফ এম, এম এর মান 50 গুণ 10 টু দি পাওয়ার -3, 50 গুণ 10 টু দি পাওয়ার -3 ভি স্কয়ার, ভি হচ্ছে 50, 50 এর স্কয়ার। সবই জানি, শুধু একমাত্র এস এর মান জানি না, আর সেই এস এর মান হচ্ছে 0.5468, 0.5468 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। বুঝলা কিনা? মজার ব্যাপার কি জানো, এই মেথডটা আর কাজ শক্তি উপপাদ্য মেথডটা, এই দুটো মেথড একই জিনিস, আলাদা কিছুই না, কোনো পার্থক্য নেই, আলাদা কিছুই না, কোনো পার্থক্য নেই। মজার ব্যাপারটা দেখো, তুমি এই লাইনটা ভালো করে খেয়াল করো, এই লাইনটা খুব ভালো করে খেয়াল করো, দেখো তো, হাফ এম 50 স্কোয়ার মাইনাস হাফ এম 300 স্কোয়ার, আর আরেকটা পাশে হচ্ছে মাইনাস এফ এস। দেখো 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 দেখো, আমি যদি এইটারে তুলে ওই পাশে নিয়ে যাই, এইটারে ওই পাশে নিয়ে যাই, তাহলে হাফ এম 50 স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার সমান সমান মাইনাস এফ এস, একই জিনিস। বুঝতে পারছো? এই তিনটা নিয়মে তুমি ম্যাথ করা শিখতে হবে, একই ম্যাথ তোমার এই 3 নিয়মে করতে হবে, একই ম্যাথ তোমার এই 3 নিয়মে করতে হবে। কি ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমরা নেক্সট দিন আরো কয়েকটা ম্যাথ প্রবলেম প্র্যাকটিস করব। তবে এই ম্যাথটা খুব ভালো করে দেখে রাখো, এই টাইপের আরো ম্যাথ আছে, আমরা প্র্যাকটিস করব। তাহলে আজকে এই পর্যন্ত শেষ, এই অধ্যায়ের আমরা আরেকটা ক্লাস নিব। ক্লাস নিলে আসলে অনেক ক্লাস নেওয়া যায়, আরেকটা ক্লাস নিলে মূল ক্লাস শেষ হয়ে যাবে। আরেকটা ক্লাস যদি নেওয়া হয় তাহলে মূল ক্লাস শেষ হয়ে যাবে, এরপরে মনে করো যে আমি এই অধ্যায়ের উপরে বা বিভিন্ন অধ্যায়ের উপরে তোমাদের পড়াইতে থাকবো। আমার কথা বুঝছো? তোমাদের পড়াইতে থাকবো, মানে তোমাদের ক্লাস শেষ হবে না, তোমাদের যত কিছু পড়ানো যায় আমি পড়াই দিব। বুঝতে পারছো? তোমাদের যত কিছু পড়ানো যায় আমি পড়াই দিব, তোমরা খালি যা পড়তেছি, তোমাদের খালি যা পড়াচ্ছি, যা আমরা পড়তেছি, তুমি খালি সেইগুলা বারবার 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 প্র্যাকটিস করবা। তোমার কাছে যেটা চাওয়া সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি ভালো করে বুঝে যাবা, একটা কনসেপ্ট ভালো করে বুঝে যাবা, দেন তুমি খালি প্র্যাকটিস করতে থাকবা। বুঝতে পারছো? তুমি ঘুমাবা না, লেত খাবা না, লেত খাওয়া বুঝো, আলসেমি করা, লেত খাওয়া যাবে না, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তোমাদের যা পড়াচ্ছি বাংলাদেশের সেরাটা দিচ্ছি, তোমাদের বাংলাদেশের সেরাটা, অনলাইন অফলাইন সব মিলায় বাংলাদেশের সেরাটা, শুধু রাজশাহী না। ঠিক আছে? তাহলে তোমাদের একটু খাটাখাটনি করতে হবে। আমি যতটা ইফোর্ট দিব, আমি যতটা কষ্ট করে পড়াবো, তোমাদের কিন্তু ততটা কষ্ট করতে হবে, আরো বেশি কষ্ট করতে হবে। কি ক্লিয়ার? ওকে, ব্যাস সিকিউ প্র্যাকটিস করা দরকার বেশি করে। হ্যাঁ অবশ্যই, তুমি তো প্র্যাকটিস করবে, আমি ক্লাসে আরো করাবো, সমস্যা নেই। প্র্যাকটিস করার সময় পাও না, প্র্যাকটিস করার সময় বের করে নিতে হবে, সময় বের করে নিতে হবে।